মানে এই একটা ক্লাস যদি তুমি করতে পারো তাহলেই তুমি হচ্ছে কি বোর্ডে একটা সৃজনশীল অ্যান্সার করে দিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ। সুতরাং যারা যারা লাইভে জয়েন হবে, আমাদের প্রথমেই কি আছে, অধ্যায়ের নামটা কি? অধ্যায়ের নামটা হচ্ছে ভাইয়া তরঙ্গ ও শব্দ। এর মানে ভাইয়া এখানে দুইটা জিনিস আছে। এখানে কয়টা জিনিস আছে ভাইয়া? দুইটা জিনিস আছে। একটা কি তরঙ্গ, আরেকটা কি ভাইয়া শব্দ। আমরা বেসিক্যালি প্রথমে তরঙ্গ নিয়ে হচ্ছে কথাবার্তা বলবো। আমরা কি নিয়ে কথা বলবো? আমরা প্রথমে তরঙ্গ নিয়ে হচ্ছে কথাবার্তা বলবো। তরঙ্গ জিনিসটা কি? তরঙ্গ জিনিসটা কি? তরঙ্গ জিনিসটা কি? তরঙ্গ হচ্ছে একটা প্রক্রিয়া। দাঁড়াও, এখানে স্লাইডে লেখা আছে, আমাদের দেখাই বললে আরো ক্লিয়ার হবে। দেখো কি বলছে, যে যে প্রক্রিয়ায় কোনো মাধ্যমের কণা স্থায়ী স্থানান্তর ছাড়াই এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে তাকে কি বলে? তরঙ্গ বলে। মানে বিষয়টা আমি তোমাকে বলি। ধরো এই যে আমি যে কথা বলতেছি, আমি ধরো বললাম যে আলিফ বা তা সা, তিনটা ওয়ার্ড হচ্ছে আমি উচ্চারণ করলাম। তাহলে এই যে আমি কথা বললাম, এখানে এই কথাটা, এটা কিন্তু একটা শব্দ। এই শব্দটা কিন্তু একটা তরঙ্গ। তাহলে এই যে আমি যে এই শব্দটা করলাম, এই শব্দটা কিন্তু হচ্ছে তোমার কি হইলো জানো? এই শব্দটা হচ্ছে এই যে একটা মাধ্যম আছে, একটা বায়ু মাধ্যম। এটা কি একটা মাধ্যম আছে, একটা বায়ু মাধ্যম। আমি যখন শব্দটা উৎপন্ন করলাম, তখন এই শব্দটা এই বায়ু মাধ্যমের অনেক অণু আছে, হ্যাঁ অণু আছে। এই বায়ু মাধ্যমের অণুগুলাকে আমার শব্দটা কম্পিত করে, কম্পিত করার ফলে তোমার আমার শব্দটা হচ্ছে কি সামনের দিকে অগ্রসর হয়। অগ্রসর হয়ে সামনে আরেকজন যে থাকে বা হচ্ছে যে থাকে তার কানে কি শব্দটা হচ্ছে যায়। তাহলে দেখো এই যে একটা জিনিস, মানে একটা তরঙ্গ, যেটা কি করলো তরঙ্গটা, তাহলে কি একটু বোঝার চেষ্টা করো। এই যে আমি যে শব্দটা উৎপন্ন করলাম, এই শব্দটা তোমার হচ্ছে, মানে এই জিনিসটা তোমার হচ্ছে এই মাধ্যমের মাধ্যমে, এই যে একটা বায়ু মাধ্যম ছিল, এই মাধ্যম দিয়ে হচ্ছে কি স্থানান্তরিত করলো। এখন যখন এটা স্থানান্তরিত করে, তখন কিন্তু মাধ্যমের কণাগুলা কিন্তু কোনো চেঞ্জ হয় না। এটা তোমাদের আরেকটু ভালো উদাহরণ দিলে এইভাবে বলি। সাপোজ ধরো হচ্ছে এখান থেকে আমি একটা শব্দ উৎপন্ন করলাম, ঠিক আছে, আর এগুলো হচ্ছে ধরো মাধ্যমের হচ্ছে কণা, এগুলা ধরো হচ্ছে মাধ্যমের কণা। আর এখানে ধরো সাপোজ আরেকজন কেউ আছে, ধরো তোমাদের ইসমাইল ভাই আছে। তাহলে দেখো আমি যখন এখানে শব্দটা উৎপন্ন করব, হ্যাঁ আমি যখন এখানে শব্দটা উৎপন্ন করব, তখন কি হবে, এই যে এখানে একটা শক্তি, আমি যখন শব্দটা উৎপন্ন করলাম তখন কি একটা শক্তি থাকবে এটার। সো এই যে শক্তিটা, এই শক্তিটা এই মাধ্যমে যে কণা আছে, এই কণার মাধ্যমে কি এইদিকে আসবে, বুঝতে পারছো? এখন আসার বুদ্ধি হচ্ছে এই মাধ্যমের কণাগুলাকে, এই জিনিসগুলাকে কাজে লাগায় কি আমার শক্তিটা এখানে আসলো, ঠিক আছে। কিন্তু এখানে একটা কথা হচ্ছে, তুমি ভাবতেছো যে তাহলে মনে হয় এই যে শক্তিটা এদেরকে মানে একদম ঠেলে 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 মনে হয় আসবে, মানে এদের স্থান পরিবর্তন করে মনে হয় এই জায়গায় নিয়ে আসবে, ফলে মনে হয় আসবে। কিন্তু না, এদের স্থান মূলত এইভাবে পরিবর্তন হবে। ধরো এরা হচ্ছে উপরে যাবে নিচে যাবে, উপরে যাবে নিচে যাবে, উপরে যাবে নিচে যাবে, উপরে যাবে নিচে যাবে, এরকম ভাবে, বুঝছো? এরকম ভাবে জাস্ট হচ্ছে কি এদের অবস্থান মানে অস্থায়ী ভাবে, মানে স্থায়ী ভাবে বলতে কি, স্থায়ী ভাবে বলতে হচ্ছে তোমার ধরো এখানে একটা অণু, এই অণুটা একদম পরিবর্তন হয়ে এই জায়গায় চলে গেল, মানে এটা কি স্থায়ী পরিবর্তন, এটা গেল কি স্থায়ী পরিবর্তন। কিন্তু অস্থায়ী পরিবর্তন কি? অস্থায়ী পরিবর্তন হচ্ছে এই যে একটা অণু, এই অণুটা ধরো এখানে একটু উঠছে, আবার কি এখানে নামছে, এখানে একটু নামছে, আবার কি এখানে একটু উঠছে। এর মানে দেখো এ কিন্তু মানে স্থায়ী ভাবে পরিবর্তন করলো না, এ হচ্ছে কি এর অণুটাকে কি অস্থায়ী ভাবে, মানে গেছে আবার কি ফিরে আসছে, গেছে আবার কি ফিরে আসছে। তাহলে অস্থায়ী ভাবে পরিবর্তনের মাধ্যমে, এগুলা কি অস্থায়ী ভাবে পরিবর্তনের মাধ্যমে এই শক্তিটাকে কি এইদিকে কি সঞ্চারিত করে, বুঝছো? মানে শক্তিটাকে কি সঞ্চারিত করে। তাহলে এই জন্যই বলা হয়েছে যে তরঙ্গ হচ্ছে একটা প্রক্রিয়া, হ্যাঁ একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় কোন মাধ্যমের কণার, এই যে মাধ্যমের কণার স্থায়ী স্থানান্তর ছাড়াই, হ্যাঁ এই যে স্থায়ী স্থানান্তর ছাড়াই এক স্থান থেকে অন্য স্থানে কি শক্তি সঞ্চারিত করে, বুঝছো? যারা বোঝো নাই আমি একদম শর্টে বলি, তরঙ্গ হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় শক্তি স্থানান্তরিত হয়। তাহলে কি বললাম, তরঙ্গ হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় শক্তি স্থানান্তরিত হয়। এবং এই প্রক্রিয়ার একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে মাধ্যমের যে কণাগুলা, ওগুলার স্থায়ী কোনো পরিবর্তন ঘটবে না, মানে অস্থায়ী পরিবর্তনের মাধ্যমে শক্তিটা সঞ্চালিত হবে। কথাটা কি বুঝতে পারছো? এইভাবে পড়বা, তাহলে মনে থাকবে। এটা ধর হচ্ছে বইয়ের সংখ্যা, তো আমার ভাষাটা শোনো তাহলে মনে থাকবে। তাহলে আমার সাথে সাথে একটু বলো সবাই, তরঙ্গ হচ্ছে একটা প্রক্রিয়া,
যেই প্রক্রিয়ায় শক্তি স্থানান্তরিত হয় এবং স্থানান্তরিত হওয়ার সময় মাধ্যমের কণাগুলোর স্থায়ী কোনো পরিবর্তন ঘটে না, শেষ। এটাই সংজ্ঞা, বুঝছো? তাহলে এটাই সংজ্ঞা যে তরঙ্গ হচ্ছে একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় শক্তি সঞ্চারিত হয় এবং শক্তি সঞ্চারিত হওয়ার সময় মাধ্যমের কণাগুলোর স্থায়ী কোনো পরিবর্তন ঘটে না, শেষ। বুঝছো? এটা আমি কেন সময় নিয়ে বললাম, এটা তোমার আসবে, এটা হচ্ছে তোমার 2 মার্কে আসবে। এবং এই 2 মার্কে আসার সময় তুমি যদি জাস্ট এই স্থায়ীর জায়গায় অস্থায়ী লিখে দাও, একদম তোমার একদম ডাবল জিরো দিবে, বুঝছো? একদম হচ্ছে তোমাকে ডাবল জিরো দিবে। এই জন্য তোমার কথাটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে এখানে কি আসলে অস্থায়ী পরিবর্তন করে অথবা কি স্থায়ী কোনো পরিবর্তন ঘটে না, দুইভাবে বলা যায়। বুঝতে পারছো কি সংজ্ঞাটা? আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি একটু সামনের দিকে আগাই। এখন এই যে তরঙ্গ, এই তরঙ্গ হচ্ছে ভাই 2 প্রকার। এই তরঙ্গ হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, আরেকটা হচ্ছে তোমার অনুপ্রস্থ তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ এগুলা কিন্তু আসবে এমসিকিউ তে 100% আসবে এগুলা। তাহলে তরঙ্গ হচ্ছে আমাদের 2 প্রকার। একটা হচ্ছে কি অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর একটা কি অনুপ্রস্থ তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ কি আর অনুপ্রস্থ তরঙ্গ কি? অনুপ্রস্থ তরঙ্গ হচ্ছে ভাইয়া তোমার, সাপোজ ধরো এটা একটা, সাপোজ ধরো এটা একটা তরঙ্গ, তাই না? এটা একটা তরঙ্গ। এই যে যে তরঙ্গটা তুমি দেখতেছো, এই তরঙ্গটার এই তরঙ্গের দিক এখানে, এটা হচ্ছে কি তরঙ্গের দিক, তরঙ্গের দিক। আর এই যে এখানে দেখো, খেয়াল করো একটু সবাই, এই যে আমি কালো কালার দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কি এই দিকটা কি তরঙ্গের দিক। আর এই যে লাল কালার দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কি মানে মাধ্যমের কণার কম্পনের দিক। দেখা যাচ্ছে এখানে কম্পনের দিক, বুঝছো? তাহলে এখানে কিন্তু 2টা দিক। একটা হচ্ছে কি তরঙ্গের দিক, মানে তরঙ্গটা যে দিকে যাচ্ছে, সো তরঙ্গটা এই দিকে যাচ্ছে। আর এই যে উপরে যে দিক বা নিচে যে দিক, এটা কি মানে তরঙ্গে যে মাধ্যম দিয়ে যাচ্ছে ওই মাধ্যমের কণার দিক। সো কণাগুলা কি উপরে নিচে কি কম্পিত হচ্ছে। তাহলে দেখো এখানে তরঙ্গের দিকের সাথে এই তরঙ্গের দিকের সাথে মাধ্যমের কণার দিকের মধ্যে কি 90 ডিগ্রি কি একটা কোণ উৎপন্ন হয়েছে না? সো যে তরঙ্গের দিক এবং মাধ্যমের কণার দিকের মধ্যে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, হ্যাঁ, তোমার হচ্ছে কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, ওই তরঙ্গটা হচ্ছে কি আমাদের অনুপ্রস্থ তরঙ্গ, বুঝছো? ওই তরঙ্গটা কি আমাদের অনুপ্রস্থ তরঙ্গ। এখন অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ তাহলে কি বলতো? পানির তরঙ্গ। উদাহরণ কি ভাইয়া? উদাহরণ হচ্ছে পানির তরঙ্গ। পানির তরঙ্গ তুমি দেখবা যে সাপোজ তুমি একটা পুকুরে একটা ঢেউ মারলা, তাহলে ওখানে দেখো একটা ঢেউয়ের সৃষ্টি হয় না? সো ওটা কিন্তু একটা তরঙ্গ। ওই তরঙ্গটা কি তাহলে আমাদের অনুপ্রস্থ তরঙ্গ। আর অনুদৈর্ঘ্য তরঙ্গটা কি? অনুদৈর্ঘ্য তরঙ্গটা কি? অনুদৈর্ঘ্য তরঙ্গটা হচ্ছে তোমার এখানে মাধ্যমের মানে তরঙ্গের যে দিক, এটা কি তরঙ্গের দিক, আর এটা হচ্ছে কি মাধ্যমের কণার দিক। তাহলে তরঙ্গের দিক এবং মাধ্যমের কণার দিকের মধ্যে 0 ডিগ্রি কোণ থাকবে। কোণ হচ্ছে কত? 0 ডিগ্রি। এটা কিন্তু 180 ডিগ্রি বলা যাবে না, মানে এদিকে কিন্তু হবে না, এটা কিন্তু এদিকে হবে না, ঠিক আছে? 180 ডিগ্রি কিন্তু হবে না। জাস্ট কি তরঙ্গের যে দিক মাধ্যমের কণাকে সেদিকেই যদি হয়, তাহলে ওইটাকে বলবো আমরা কি অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে আমরা এটাকে কি বলবো? এটাকে আমরা বলবো অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে? এটাকে আমরা বলবো কি অনুদৈর্ঘ্য তরঙ্গ। বুঝতে পারছো? তাহলে যে তরঙ্গে মাধ্যমের কণার দিক এবং তরঙ্গের দিক একই দিকে থাকে, মানে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, ওইটা হচ্ছে কি তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর যে তরঙ্গে মাধ্যমের কণার কম্পনের দিক আর হচ্ছে কি তরঙ্গের দিক 90 ডিগ্রি কোণে থাকে, ওইটা হচ্ছে কি অনুপ্রস্থ তরঙ্গ। বুঝছো? এখন মনে রাখবা এখানে তোমার এই যে অনুপ্রস্থ তরঙ্গের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে আর তরঙ্গ। এটা আসে আর তরঙ্গ, ঠিক আছে? আর তরঙ্গ। আর অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ কি? উদাহরণ হচ্ছে এখানে তোমার আমি যে একটু আগে বললাম, দেখো মানুষের শব্দ মানে কথা যে দিক মানে শব্দের দিক মানে শব্দ তরঙ্গ, ঠিক আছে? শব্দ তরঙ্গ
তাহলে এই যে শব্দ তরঙ্গ এটা কি আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে। আর অনুদৈর্ঘ্য তরঙ্গের আরেকটা নাম কি, আরেকটা নাম হচ্ছে লাম্বিক তরঙ্গ, লম্বিক তরঙ্গ, ঠিক আছে। এগুলো কিন্তু আসবে। তাহলে ভাই এই যে এগুলা কিন্তু মাস্ট বি লাগবে ভাই, হ্যাঁ এগুলো মাস্ট বি লাগবে, এমসিকিউ তে আসবে। এখানে দেখো আরো কয়েকটা উদাহরণ দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিবা। তাহলে আমি কি বললাম, অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ কি, শব্দ তরঙ্গ, ঠিক আছে। এই যে শব্দ তরঙ্গ। আরো দুইটা একটু শিখো, স্প্রিং এর যে তরঙ্গ, স্প্রিং এর যে তরঙ্গ, স্প্রিং এর মধ্যে যে তোমরা একটা কি কম্পন দেখো না, ধরো সাপোজ আমি একটা স্প্রিং টান দিলাম, তাহলে কি একটা কম্পন সৃষ্টি হবে, তাহলে স্প্রিং এর যে কম্পনটা ওটা কি আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ। তারপরে বাতাসে চাপের যে তরঙ্গ, আমরা জানি কি বাতাসের মধ্যে কি একটা চাপের একটা কি প্রভাব আছে, সো বাতাসে চাপের যে তরঙ্গ ওইটা কি আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ, বুঝতে পারছো। আচ্ছা, তারপর দেখো আবার অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণটা হলো কি, পানির ঢেউ, বললামই তো এটি অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ। আবার দড়িতে সৃষ্ট তরঙ্গ, তুমি সাপোজ ধরো ওই আমাদের বাসার ধরো হচ্ছে ছাদ থেকে, বাসার ছাদের থেকে ধরো একটা রশি একদম নিচের দিকে ঝুলাই দিছো, এবং কেউ ওই রশিটা ধরে এভাবে কি একটা টান দিল, তাহলে কি ওই রশিটা কি এভাবে কি হবে না, মানে একটা হবে, তাহলে ওইটা কি আমাদের কি অনুপ্রস্থ তরঙ্গ। আবার কি আলোক তরঙ্গ, তাহলে আলোক তরঙ্গ এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, আলোক তরঙ্গ এটাও কি আমাদের অনুপ্রস্থ তরঙ্গ, ঠিক আছে। এই হচ্ছে কথাবার্তা তরঙ্গের টাইপ। এখন তরঙ্গের টাইপের মধ্যে তোমরা আরো দুইটি টাইপ পাবা। দেখো এখানে আসলে দিকের উপর ভিত্তি করে হচ্ছে কি আমরা কি করছি, ভাগ করেছি। এই তরঙ্গের বিভাগটা আরেক ভাবে করা যায়, সেটা হচ্ছে মাধ্যমের উপর নির্ভর করে, একটু মনোযোগ দিয়ে শোনো, মাধ্যমের উপর নির্ভর করে যে তরঙ্গে মাধ্যম প্রয়োজন আছে, বুঝছো, যে তরঙ্গে মাধ্যম প্রয়োজন আছে ওইটাকে বলো কি যান্ত্রিক তরঙ্গ। আর যে তরঙ্গে মাধ্যম প্রয়োজন নাই সেটা কি আমাদের বলো তাড়িৎ চুম্বক তরঙ্গ, বুঝতে পারছো। সো এটা হচ্ছে হায়ার লেভেলের তোমাদের বিষয় ইন্টার, এটা নিয়ে এই যে তাড়িৎ চুম্বক তরঙ্গ এটা নিয়ে হচ্ছে ইন্টার অনেক পড়াশোনা আছে, একটা চ্যাপ্টারই আছে এটার উপরে তাড়িৎ চুম্বক তরঙ্গ নিয়ে, ঠিক আছে। সো এটা ইন্টার ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে তোমাদের পড়াবো আর কি। সো এখন এটা নিয়ে আর কথাবার্তা বলতেছি না, বুঝতে পারলাম তাহলে কি বললাম। এই হচ্ছে তরঙ্গের আমাদের টাইপ। ওকে, তাহলে এখন আমরা পরবর্তীতে যাই। সবাই একটু বলবা যে এই পরিমাণ বুঝতে পারছো কিনা, তুমি এই পরিমাণ তুমি হচ্ছে বুঝতে পারছো কিনা, যদি বুঝতে পারো একটু সি লিখবা সবাই। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, যদি বুঝতে পারো একটু সি লিখবা সবাই। ভাইয়া যদি বুঝতে পারো একটু সি লেখো তো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পারতেছো। হ্যাঁ তোমরা কি বুঝতে পারতেছো ভাইয়ারা, একটু বলো। হ্যাঁ এই যে জি কে নাহিদ হচ্ছে সি বলছে, সবাই একটু সি বলো তো। আমরা একটু বেসিক কথাবার্তা বলে নিলাম, হ্যাঁ এখন আরো একটু বেসিক বলবো যেগুলো তোমার সিকিউতে কাজে লাগবে, 100% কাজে লাগবে, বুঝছো, সিকিউতে কাজে লাগবে, 100% কাজে লাগবে। তোমরা একটু সি লেখো। হ্যাঁ আচ্ছা, এখন দেখো আমরা হচ্ছে পরবর্তীতে আগাই। এই পোর্শনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এখন যে জিনিসটা তোমাদের দেখাবো, এখানে একটা টাইটেল দাও সবাই, খাতার ভিতরে একটা টাইটেল দাও যে তরঙ্গ সংশ্লিষ্ট রাশি, রাশি সবাই খাতার মধ্যে একটা টাইটেল দাও, তরঙ্গ সংশ্লিষ্ট রাশি, তরঙ্গ সংশ্লিষ্ট রাশি। সো এর মধ্যে কি কি আছে দেখো, তোমার আছে পূর্ণ স্পন্দন, এই জিনিসগুলো জানতে হবে। তারপরে কি আছে ভাইয়া, তারপরে আছে হচ্ছে তোমার কম্পাঙ্ক, তারপর আছে কি পর্যায়কাল, পর্যায়কাল, ঠিক আছে পর্যায়কাল আছে। তারপর কি আছে ভাইয়া, তরঙ্গ দৈর্ঘ্য আছে, তরঙ্গ দৈর্ঘ্য। তারপর কি আছে ভাইয়া তোমার দশা আছে, দশা। তারপর কি আছে বিস্তার। আর কি আছে ভাইয়া, আর কি আছে দশা, বিস্তার, তরঙ্গ বেগ। এই জিনিসগুলো ভাইয়া তুমি যদি সিকিউ করতে যাও অথবা এমসিকিউ করতে যাও অথবা শর্ট প্রশ্ন, যে কোনো জায়গায় তোমার এই জিনিসগুলো কি কাজে লাগবে। তুমি আশ্চর্য হবা, আমি এই জিনিসগুলা তোমাকে মাত্র 10 মিনিট হচ্ছে শেখাই দিব ইনশাআল্লাহ, মাত্র 10 মিনিট চ্যালেঞ্জ। তুমি ঘড়ি ধরো, মাত্র 10 মিনিটের মধ্যে আমরা এই জিনিসগুলো শিখবো ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে কি আমরা আমাদের এই যে সৃজনশীল হচ্ছে চলে যাবো ইনশাআল্লাহ। বুঝতে পারতেছো কি বললাম, এই জিনিসগুলো শেখার পরে কি আমরা সৃজনশীলে চলে যাবো। ওকে আচ্ছা, একজন বলছো কি অনুদৈর্ঘ্য তরঙ্গের সংখ্যাটা একটু দেন। হ্যাঁ অনুদৈর্ঘ্য তরঙ্গের সংখ্যাটা কি, অনুদৈর্ঘ্য তরঙ্গের সংখ্যাটা কি, যে তরঙ্গ মাধ্যমের মানে যে তরঙ্গের দিক, যে তরঙ্গের দিক এবং
মাধ্যমের কণার কম্পনের দিক একই দিকে থাকে বা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, ওটা হচ্ছে কি অনুদৈর্ঘ্য তরঙ্গ। বুঝতে পারছো? বইয়ের ভিতরে অনেক রস মিশাই বলা আছে, বাট তুমি যদি এই যে আমি যেটা বললাম এটা তো 100% রাইট। বুঝছো? তাহলে তরঙ্গের দিক এবং কি মাধ্যমের কণার দিক একই দিকে থাকে বা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, ওটা কি আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর যেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে ওটা কি আমাদের অনুপ্রস্থ তরঙ্গ। শেষ। ওকে, অনেকে সিসি বলছো, ধন্যবাদ তোমাদের সবাইকে যারা রেসপন্স করতেছো, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে শিখবো ইনশাআল্লাহ। আমরা ছোট্ট করে একটা জিনিস দেখো, এটা দিয়ে তোমাদের সবকিছু শিখাই দিব ইনশাআল্লাহ। আচ্ছা, আমার এত জায়গা নাই, আরেকটা বললাম না, সমস্যা নেই। দেখো ভাইয়ারা, এইটা কি একটা তরঙ্গ, তাই না? এটা কি একটা তরঙ্গ। এটা আসলে কিভাবে আসছে তোমাদের একটা সহজ মাধ্যমে একটা দেখাই। এটা হচ্ছে এইভাবে, ধরো তোমরা তো এই জিনিসটার সাথে পরিচিত আছো, সরল দোলক। এটা একটা কি সরল দোলক। সো সরল দোলকের ক্ষেত্রে কি হয় যে এই যে সরল দোলক, এটা হচ্ছে কি, ধরো এটা একটা পজিশন। সো এই সরল দোলকটা আসে আবার কি যায়, তাই না? আসে আবার কি যায়। সো খেয়াল করে দেখো, এই যে সরল দোলকটা, এই যে তোমার ধরো আসলো, সরল দোলকের যে দোলন, খেয়াল করো, সরল দোলকের যে দোলন এটাও কিন্তু একটা তরঙ্গ। বুঝছো? সরল দোলকের যে দোলন এটাও কি একটা তরঙ্গ। সো এটা দিয়ে আমি তোমাকে বোঝাইতাছি আর কি। তাহলে এই যে এটা কি গোলক, সরল দোলকের যে গোলকটা, এটা ধরো হচ্ছে প্রাথমিক অবস্থা, এটা ধরো কি আরেকটা অবস্থা, এটা ধরো কি আরেকটা অবস্থা। মানে সরল দোলক, একটা সরল দোলক যদি তুমি একটা সরল দোলক ধরো তুমি যদি ছাড়ে দাও, এটা এক সময় কি এখানে থাকবে, আরেক সময় কি এখানে থাকবে, আবার এই জায়গায় থাকবে, তাই না? সো এই তিনটা অবস্থা আর কি। সো ধরো একটা সরল দোলক তুমি এখান থেকে ধরো ছাড়িয়ে দিলা, তাহলে এটা কি হবে, এখানে আসবে, আবার কি হবে, এখানে যাবে। সো এই যে এই সরল দোলকটা এখানে আসলো, এইটা হচ্ছে আসলে কতটুকু বলতো, এটা আসলে এই যে তোমার এতটুকু, বুঝছো, আসলো। আবার এই সরল দোলকটা এই যে গেল না, এই যে আবার কি আগের অবস্থায় গেল, তাহলে এই যে আগের অবস্থায় গেল, বুঝছো। তাহলে এই যে এইভাবেই হচ্ছে আসলে হয়। তাহলে খেয়াল করো তো, আমরা মেবি 7 বা 8 বলছি যে তোমার একটা সরল দোলক এই গেল আবার হচ্ছে আসলো, তাহলে কি তার একটা কি পূর্ণ স্পন্দন সম্পন্ন হয় না? যখন একটা সরল দোলক একটা মানে অন্য পজিশনে গিয়ে আবার কি তার নিজের আগের পজিশনে ফিরে আসে, তখন কি একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়, তাই না? সো তোমার এখানে তাহলে এই জিনিসটারই আরেকটা ডায়াগ্রাম হচ্ছে কি এইটা, বুঝছো। সো তাহলে তুমি বলতে পারো না যে দেখো একটা জিনিস, এই যে এই পয়েন্ট থেকে কি শুরু হয়েছে, দেখো এই পয়েন্ট থেকে শুরু হয়ে কি আবার এই পয়েন্টটা, দেখো পূর্ণ স্পন্দন জিনিসটা আমি একটু বলি তোমাকে। পূর্ণ স্পন্দন হচ্ছে সমদশা সম্পন্ন, সমদশা জিনিসটা বুঝতে হবে। সমদশা মানে কি, এই দশা জিনিসটাকে একটু বোঝাই, একটু দেখো এই দশা জিনিসটা একটু বুঝতে হবে। দশা মানে হচ্ছে এই পয়েন্টটা যদি তুমি খেয়াল করো, এই পয়েন্টটা কি এখানে কি উপরের দিকে উঠবে, এই পয়েন্টটা কি এখানে উপরের দিকে উঠবে। তাহলে এরকম কোন পয়েন্টটা আবার আছে যেটা হচ্ছে উপরের দিকে উঠবে, দেখো এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা কি এখন কি আবার কি উপরের দিকে উঠবে না? তাহলে এই পয়েন্টের দশাটা কি ঊর্ধ্বমুখী, এবং এই পয়েন্টের দশাটাও কি ঊর্ধ্বমুখী না? সো তাহলে এই পয়েন্টের দশা যেহেতু ঊর্ধ্বমুখী এবং এই পয়েন্টের দশাও যেহেতু ঊর্ধ্বমুখী, তাহলে আমরা বলতে পারি যে এই দুইটা হচ্ছে কি সমদশা। আমরা কি বলতে পারি, এই দুইটা বিন্দু হচ্ছে কি সমদশা। তাহলে এই যে দুইটা সমদশা সম্পন্ন বিন্দুর মধ্যবর্তী যে আমাদের যে স্পন্দনটা, এই যে স্পন্দনটা এতটুকু হচ্ছে কি তাহলে একটা পূর্ণ স্পন্দন। বুঝতে পারছো কি বললাম? বুঝতে পারছো? দুইটা সমদশা সম্পন্ন বিন্দুর মধ্যবর্তী যে স্পন্দনটা, এইটা হচ্ছে কি আমাদের একটা পূর্ণ স্পন্দন। বুঝতে পারছো? তাহলে আমাদের এটা হচ্ছে কি পূর্ণ স্পন্দন। আর কম্পাঙ্ক জিনিসটা কি? কম্পাঙ্ক জিনিসটা হচ্ছে, আচ্ছা পূর্ণ স্পন্দনের ব্যাপারটা আরেকবার বলি একটু। ধরো এই যে আমার মাথার উপরে ফ্যান আছে, তাই না? একটা ফ্যান ধরো একবার ঘুরে আসলো, তাহলে এটা কিন্তু একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হইলো। বুঝছো? একটা ফ্যান একবার ঘুরে আসলো, এটাও কিন্তু কি একটা পূর্ণ স্পন্দন। তাই না? বুঝতে পারছো? সো এখন কথা হচ্ছে কম্পাঙ্ক জিনিসটা কি? কম্পাঙ্ক হচ্ছে 1 সেকেন্ডে যে কয়টা পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়। কম্পাঙ্ক কি? 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়,
পূর্ণ স্পন্দন সম্পন্ন হয় তাকে কি বলে? কম্পাঙ্ক বলে। বুঝতে পারছো কি বললাম? তাহলে সাপোজ ধরো হচ্ছে আমি বললাম যে এই যে আমার মাথার উপরে যে ফ্যানটা, এই ফ্যানটা আমি বললাম যে 1 সেকেন্ডে 15 বার ঘুরে, এর মানে এই ফ্যানের কম্পাঙ্ক হচ্ছে 15। এখন কম্পাঙ্কের একটা একক আছে, কম্পাঙ্কের একক কি? কম্পাঙ্কের একক কি? একক হচ্ছে তোমার কম্পাঙ্কের একক কি ভাই? কম্পাঙ্কের একক হচ্ছে তোমার হাজ, ঠিক আছে? হাজ এটা হচ্ছে একক, অথবা অথবা এটাকে তোমার হচ্ছে সেকেন্ড ইনভার্স 1 এটা দ্বারাও প্রকাশ করা হয়। তাহলে হাজ এবং কি সেকেন্ড ইনভার্স 1 এই দুটো হচ্ছে কি কম্পাঙ্কের একক। তাহলে আমি যদি বলি যে এই যে আমার মাথার উপরে যে ফ্যানটা আছে, এই ফ্যানটা 1 সেকেন্ডে 15 বার ঘুরে, এর মানে এই ফ্যানটার কম্পাঙ্ক হচ্ছে 15 হাজ, অথবা কি 15 সেকেন্ড ইনভার্স 1। দেখবা তাহলে তোমাদের বাসায় যে ফ্যান আছে, তোমরা যখন ফ্যান কিনো তখন দেখবা ওই ফ্যানের গায়ে লেখা থাকে এফ। হ্যাঁ, এফ তোমার লেখা থাকে কি ফ্রিকোয়েন্সি, দেখবা লেখা থাকে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি হচ্ছে ধরো হচ্ছে এরকম লেখা থাকে যে 30 হার্জ। তোমরা যে ফ্যানটা কিনবা ওই ফ্যানের বাক্সে দেখবা লেখা থাকবে যে ফ্রিকোয়েন্সি হচ্ছে কি 30 হার্জ। তাহলে এই ফ্রিকোয়েন্সির এফ, এই যে ফ্রিকোয়েন্সির এফ এটাই কি কম্পাঙ্ক কিন্তু এই মানে এফ যে আসছে এই ফ্রিকোয়েন্সি থেকে কিন্তু আসছে। তো তাহলে এই যে এফ 30 হার্জ মানে কি তোমার ফ্যানটা 1 সেকেন্ডে কি 30 বার ঘুরবে। বুঝতে পারছো কাহিনীটা? এখন ফ্যান কিনতে গিয়ে কি আর বোকামি করবা? ধরো একটা ফ্যানের কম্পাঙ্ক হচ্ছে 15 হার্জ আর একটা হচ্ছে 30 হার্জ, তাহলে কোনটা ভালো? 30 হার্জেরটা ভালো অবশ্যই। বুঝতে পারছো কাহিনী? সো এটা হচ্ছে কাহিনী। তাহলে পূর্ণ স্পন্দন গেল, কম্পাঙ্ক গেল, তারপর কি আছে? পর্যায়কাল। পর্যায়কাল হচ্ছে এটা ধরো আমি কি বললাম তোমাকে, এটা একটা কি পূর্ণ স্পন্দন। একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে, মানে ধরো এই এতটুকুর মধ্যে কি এই পূর্ণ স্পন্দনটা হইতে যত সময় লাগে ওইটা কি পর্যায়কাল। বুঝছো কথাটা? বুঝতে পারছো যে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে যত সময় লাগে ওইটা কি, ওইটা হচ্ছে কি আমাদের পর্যায়কাল। তাহলে পর্যায়কালকে কি দ্বারা প্রকাশ করা হয়? পর্যায়কালকে তোমার টি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? পর্যায়কালকে ভাইয়া টি দ্বারা প্রকাশ করা হয়। বুঝছো? পর্যায়কালের একক কি? সেকেন্ড। পর্যায়কালের একক কি? সেকেন্ড। বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, তারপর দেখো তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য কি? তরঙ্গ দৈর্ঘ্য কি? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যতটুকু দূরত্ব অতিক্রম করে। তাহলে এখানে কি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে, আচ্ছা এইভাবে মনে রাখবা, তোমাদের সহজে বোঝাই দিই। দেখো দুইটা সংজ্ঞা একবার সহজে লিখে দিই যে একটি পূর্ণ স্পন্দন স্পন্দন সম্পন্ন করতে করতে হ্যাঁ এতটুকু হচ্ছে সেম, এতটুকু হচ্ছে মেন ওয়ার্ড। একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে এখানে হচ্ছে যতটুকু সময় লাগে তা হচ্ছে কি পর্যায়কাল টি। একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যতটুকু সময় লাগে তা কি টি, মানে পর্যায়কাল। আর যতটুকু দূরত্ব অতিক্রম হয়, যতটুকু দূরত্ব অতিক্রম হয় তা হচ্ছে কি তোমার তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য কি দ্বারা প্রকাশ করা হয়? ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, ল্যামডা। এই যে ল্যামডা অনেকে আবার দিতে জানা না, এই যে এইভাবে দিবা ল্যামডা। বুঝছো? তাকে কি বলে? তরঙ্গ দৈর্ঘ্য বলে। ক্লিয়ার? আর 10 জিনিসটা তো বললামই, তাই না? বলছি। তারপর কি বিস্তার। বিস্তার কি? বিস্তার হচ্ছে দেখো এইটা হচ্ছে কি সাম্য অবস্থান, এটা হচ্ছে কি তোমার সাম্য অবস্থান। হ্যাঁ, এটা হচ্ছে কি সাম্য অবস্থান। সো এই যে সাম্য অবস্থান, এই সাম্য অবস্থান থেকে কোন একটা নির্দিষ্ট দিকে সর্বোচ্চ যে দূরত্ব, এটা হচ্ছে বিস্তার। তাহলে ধরো এই পুরোটা যদি এটা সাম্য অবস্থান, এই সাম্য অবস্থান থেকে এই পয়েন্টে কি সর্বোচ্চ দূরত্ব পাওয়া যাইতেছে না? সো এটা হচ্ছে কি আমাদের বিস্তার। বিস্তারকে এই দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের এই দ্বারা, ঠিক আছে? এই দ্বারা প্রকাশ করা হয় আর কি। বুঝতে পারছো কি বললাম? তাহলে বিস্তার গেল। তারপর কি তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ তাহলে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমাদের বেগ। বুঝছো? তরঙ্গ স্থিত একটি কণা একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? তরঙ্গ বেগ বলে। বুঝছো? এই হচ্ছে কাহিনী। এখন এই যে আমি এখানে হাবিজাবি করে লিখলাম আর কি, সো যারা নোট করতে পারছো তারা তো ভালোই,
মানে আলহামদুলিল্লাহ ভালো নোট করতে যারা পারছো, যারা পারো নাই সমস্যা নাই, আমাদের পেইড ব্যাচে যারা যুক্ত আছো তোমাদের এই যে ক্লাসের স্লাইড এর সম্পূর্ণটা পেয়ে যাবে আর কি ইনশাআল্লাহ। এখানে সবগুলা দিয়ে দেওয়া হবে, সংজ্ঞা টঙ্গা যা আছে আর কি সব দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা এখন হচ্ছে আমরা ইনশাআল্লাহ সিকিউ করব। আচ্ছা একটু দেখি সবাই বুঝতে পারছি কিনা। ওকে আলহামদুলিল্লাহ অনেকেই আছো এখনো। হ্যাঁ ল্যামডা গুড ল্যামডা। আচ্ছা এখন দেখো আমরা হচ্ছে সিকিউ এ যাব, আমরা হচ্ছে এখন বুট প্রশ্ন সলভিং এ যাব ইনশাআল্লাহ। আচ্ছা রাশি তো করলাম এখন। আচ্ছা এটা তো বুঝছোই তোমরা, এটা চ্যাপ্টারের নাম। এখন একটা কথা বলি, আচ্ছা এরপরে আরো কিছু জিনিস একটু দেখতে হবে তোমাকে। আর হচ্ছে ধরো 5 থেকে 7 মিনিট লাগবে, একটু মানে লাগবে তোমার। ধরো তুমি হচ্ছে একটা বিল্ডিং তুমি তৈরি করবা, সাপোজ ধরো তুমি একটা বিল্ডিং তৈরি করবা। একটা বিল্ডিং তৈরি করার আগে তোমার কি করতে হবে? রড আনতে হবে, সিমেন্ট আনতে হবে, ইট আনতে হবে, বালু আনতে হবে, তারপরে কি তুমি বিল্ডিং তৈরি করাতে হাত দিতে পারবা। তো আমরা এই যে সৃজনশীল সলভ করব, আমরা হচ্ছে কি সৃজনশীল টাইপ ওয়াইজ সলভ করব। কিন্তু সলভ করার আগে আমাদের কি ফাউন্ডেশনটা হচ্ছে তৈরি করে নিতে হবে। মানে সলভ করতে যায় যাতে আমরা আর না বাজি। এখন তুমি একটা বিল্ডিং তৈরি করতে গেছো, হঠাৎ করে তোমার রড শর্ট পড়লো, তাহলে হইলো? তাহলে শর্ট পড়া যাবে না। সো আমরা সৃজনশীল করব, এই জন্য যতটুকু বেসিক লাগে ততটুকু আমরা পড়তাছি। অলরেডি আমাদের 70% 80% বেসিক শেষ, আর একটু বেসিক আছে, একটু এতটুকু দেখাইলেই কি তোমাদের সিকিউর জন্য একদম পর্যাপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সো এতটুকু একটু দেখাই। এখন এই তরঙ্গ নিয়ে অনেক কথাবার্তা বললাম না? অনেক কথাবার্তা বললাম, তাই না? আচ্ছা এখন এই শব্দ নিয়ে একটু কথাবার্তা বলতে হবে। তো শব্দ নিয়ে আমি ওইরকম কোনো বেসিক কথাবার্তা বলবো না, আমি যতটুকু আসলে তোমার পরীক্ষায় লাগবে। শব্দ থেকে সৃজনশীল কিন্তু আসে, সো যতটুকু তোমার সৃজনশীলে লাগবে ততটুকু জাস্ট আমি বলতেছি। একটু দেখো, তোমরা একটু লেখো। আচ্ছা সবাইকে বুঝতে পারছে? একটু সি লেখো তো ভাইয়া। আচ্ছা ভাইয়া বুঝতে পারলে আমার ক্লাসের নিয়ম কি ভাইয়া? বুঝতে পারলে হচ্ছে একটু সি লিখবা। হ্যাঁ বুঝতে পারলে একটু সি লিখবা। আর আমাদের যে টাইপিং মাস্টারকে এখানে বলছিলাম যে ফাইনাল ডিভিশন প্রিমিয়াম কোর্স, এটা না লিখে এখানে লিখে দিবেন যে হচ্ছে কি পেইড ব্যাচে ভর্তি হতে আমার নাম্বারটা হচ্ছে দিয়ে দিবেন। এটা না দিয়ে আপনি এখানে এটা দিয়েছেন, তাহলে হইলো? মার্কেটিং তো হইলো না। সো মার্কেটিং এখন আমার লিখে করতে হইব। শোনো তোমাদের একটা 1 মিনিট 30 সেকেন্ড একটু ব্যয় করি। আমাদের হচ্ছে পেইড ব্যাচে ভর্তি চলতেছে, কমেন্টে দেওয়া আছে। আচ্ছা পিন কমেন্টে আমাদের যে পেইড ব্যাচ বিস্তারিত দেওয়া আছে। সো আমি আর ক্লাসে বলতাছি না, তোমাদের সময় আর অপচয় করতেছি না। জাস্ট এখানে আমি একটা জিনিস লিখে দেই যে পেইড ব্যাচে ভর্তি হতে কি করবা? একটা গুরুত্বপূর্ণ একটা নাম্বার আছে, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম্বার 018, ঠিক আছে? 63 64 40 87, বুঝছো? এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নাম্বার, যে নাম্বারে অসংখ্য স্টুডেন্টরা টাকা পাঠায়। মানে যে নাম্বারে কি বলবো, মানে রাত 12টার সময় টাকা আসে, সন্ধ্যা 6টার সময় টাকা আসে, রাত 2টার সময় টাকা আসে, আবার ফজরের সময় টাকা আসে। চিন্তা করছো, এমন একটা নাম্বার যে নাম্বারে দিনের বিভিন্ন সময় হচ্ছে টাকা আসে। সো এটা হচ্ছে সেই নাম্বার। সো তোমরাও চাইলে এই গুরুত্বপূর্ণ নাম্বারের অংশীদার হইতে পারো। যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হইতে চাও, এই নাম্বারে জাস্ট আমাকে একটা নক দিবা, ঠিক আছে? তাহলে তুমি বিস্তারিত পেয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমাদের যে পিন কমেন্টে ভর্তির বিস্তারিত দেওয়া আছে আর কি। আমাদের 2টা কোর্স চলতেছে, একটা হচ্ছে জেনারেল আর একটা হচ্ছে কি সায়েন্সের। যারা সায়েন্সে আছো, সায়েন্সের সব সাবজেক্টের কোর্স ফি হচ্ছে 550 টাকা ডিসকাউন্টে, ঠিক আছে? 550 টাকা একদম তোমাদের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কি আমাদের ক্লাসগুলো হবে ইনশাআল্লাহ। ইভেন তোমাদের পরীক্ষার আগের রাতে হচ্ছে ক্লাসগুলো হবে। আমরা 1-to-1 মেন্টরশিপ দিতেছি, মানে দিনটা 24 ঘন্টা জাস্ট খাওয়া দাওয়া নামাজ বাদে তুমি যে কোনো সময় আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবা, যে কোনো প্রবলেম আমাদের সাথে শেয়ার করতে পারবা ওপেনলি, ফ্রি কল দিয়ে আর কি, মানে কলে অথবা মেসেজে কি করতে পারবা। আর হচ্ছে আমরা কি এক্সাম নিচ্ছি, গতকাল হচ্ছে এক্সাম নিচ্ছি আমরা, কতবার স্টুডেন্ট হচ্ছে পরীক্ষা দিচ্ছে আলহামদুলিল্লাহ, এবং ওদের রেজাল্ট পাবলিশ করেছি। সো আমরা ওয়েবসাইটে এক্সাম নিচ্ছি, প্রিমিয়াম এক্সাম নিচ্ছি, মডেল টেস্ট নিব ইনশাআল্লাহ, এবং হচ্ছে আমাদের এই যে ক্লাস নিচ্ছি, লাইভ ক্লাস নিচ্ছি, রেকর্ডেড ক্লাস থাকবে, যাবতীয় যা আছে, ঠিক আছে? ইনশাআল্লাহ সবকিছু পেয়ে যাবা। সো যারা ভর্তি হও নাই, ভর্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটা তো হ্যাঁ, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? এটা হোয়াটসঅ্যাপে তুমি হোয়াটসঅ্যাপে হচ্ছে নক দিবা একটা, অথবা যাদের হোয়াটসঅ্যাপ নাই ডিরেক্ট আমাকে কলও দিতে পারো। আরেকটা জিনিস তোমাদেরকে বলি, তোমরা যারা এটা অন্য কোনো প্ল্যাটফর্ম দিবে না, জাস্ট ইকরা পাঠশালা এটা দিবে ইনশাআল্লাহ। আমি আবারও বলতেছি, অন্য কোনো প্ল্যাটফর্ম এই সুযোগটা তোমাকে দিবে না, জাস্ট ইকরা পাঠশালা দিবে। সেটা হচ্ছে আমাদের পেইড কোর্সে যারা ভর্তি হবা তাদের মধ্য থেকে যারা ভালো করতে পারবা, রেজাল্ট ভালো করতে পারবা,
ইনশাআল্লাহ তোমাদের সুযোগ থাকবে আমাদের প্ল্যাটফর্মের অংশীদার হওয়া। অংশীদার মানে হচ্ছে তোমরা আমাদের প্ল্যাটফর্মে হচ্ছে ক্লাস নিতে পারবা ইনশাআল্লাহ। ইভেন যারা অন্য দিক দিয়ে এক্সপার্ট, সাপোজ টাইপিং এক্সপার্ট, গ্রাফিক ডিজাইন, মানে যে কোনো সেক্টরে তুমি হচ্ছে আমাদের প্ল্যাটফর্মে জয়েন হতে পারবা ইনশাআল্লাহ। যারা ভালো করতে পারবা, রেজাল্ট ভালো করতে পারবা, যাদের দক্ষতা থাকবে ইনশাআল্লাহ, এই সুযোগটা শুধুমাত্র আমরাই দিব তোমাদেরকে। ঠিক আছে, আর কথা না বলি, এখন একটু আমরা আগাই। দেখো এখন তোমাদের একটু বলি, সেটা হচ্ছে সৃজনশীল সলভ করতে কি কি লাগবে আমি তোমাকে বলি একটু। 100% আচ্ছা দাও বাংলায় লেখো, সোজা বাংলায় 100% জিনিসপত্র। ঠিক আছে, জিনিসপত্র বইয়ের ভাষায় আর কত লিখবা? ফর সৃজনশীল, ফর সিকিউ। এখন আমি যে জিনিসগুলো দেখাবো বুঝছো, এগুলা তোমার সৃজনশীল করার ক্ষেত্রে 100% কাজে লাগবে, মানে এগুলো ছাড়া তুমি আগাইতেই পারবা না। বুঝছো, কয়েকটা সূত্র আছে, আমি একটু বলি তোমাকে। এই যে আমরা একটু আগে বললাম না তরঙ্গের বেগ, কি বললাম আমরা একটু আগে বললাম, কি তরঙ্গ বেগ নিয়ে কথাবার্তা বললাম না? সো এই বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? তরঙ্গ বেগকে বি দ্বারা প্রকাশ করা হয়। এটা কি ভাইয়া? বেগ। কি বেগ? তরঙ্গ বেগ, যাকে কি আমাদের বি দ্বারা প্রকাশ করা হয়। বুঝছো, এখন এই যে ভি তরঙ্গ বেগ, এই যে ভি, এই ভিটা হচ্ছে ভি এর একটা সূত্র আছে। এই সূত্রটা হচ্ছে কি ভাইয়া? সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রটা আগে আমি দেখি। মনে রাখবা, এই যে তরঙ্গ বেগ, এই তরঙ্গ বেগটা হচ্ছে তোমার ডিপেন্ড করে, এই তরঙ্গ বেগটা কি ডিপেন্ড করে কিরকম জানো? ডিপেন্ড করে মানে হচ্ছে তোমার ধরো হচ্ছে একটা সাপেক্ষে কি আরেকটা পরিবর্তিত হয়। যেমন হচ্ছে আমরা এরকম পড়ছি না, ধরো x ইকুয়াল টু কি y প্লাস 3। সো এখানে y এর মান যদি তুমি 2 বসাও তাহলে x এর মান কত আসবে? 5। y এর মান যদি 3 বসাও তাহলে x এর মান কি 6। y এর মান যদি 4 বসাও তাহলে x এর মান কি 7। সো এইটার সাপেক্ষে কি এটা পরিবর্তিত হচ্ছে। সো এরকম এই যে তরঙ্গ বেগ, এই তরঙ্গ বেগটা একটা রাশি আছে ভাইয়া, যে রাশির সাপেক্ষে এই তরঙ্গ বেগটা তোমার পরিবর্তিত হয়, সেটা কোন রাশি? সেটা হচ্ছে তোমার টি। সেটা হচ্ছে কি ভাইয়া? তোমার টি। এই টি মানে কি বলতো? এই টি মানে কিন্তু ভাইয়া টেম্পারেচার, হ্যাঁ, তাপমাত্রা। তাপমাত্রা তাপমাত্রা সো ভাইয়া এই যে এটা হচ্ছে, তুমি দেখো এটা তুমি শব্দের বেগ বলতে পারো, কারণ হচ্ছে কি শব্দ যে আছে এই শব্দটাও কিন্তু একটা তরঙ্গ। ঠিক আছে, শব্দ যে আছে এই শব্দটাও কি একটা তরঙ্গ। সো শব্দের বেগ আর কি। সো এই যে বেগটা আছে, এই বেগটা কিন্তু তোমার তাপমাত্রার উপর নির্ভর করে। বুঝছো, এই বেগটা কি তাপমাত্রার উপর নির্ভর করে। কিরকম নির্ভর করে? এটা হচ্ছে তোমার সমানুপাতিক, তবে এখানে একটু রুট ওভার আছে। বুঝছো, এখানে একটু কি আছে ভাই? রুট ওভার আছে। মানে এইভাবে হচ্ছে কি তোমার নির্ভর করে, এই ইকুয়েশন অনুযায়ী, মানে এই প্রপার্টিজ অনুযায়ী, মানে এই নিয়মে তোমার কি এই বেগটা কি তাপমাত্রার উপর নির্ভর করে। এখন এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে কি লেখা যায় জানো? এটা থেকে লেখা যায় যে v2 বাই v1 ইকুয়ালস টু তোমার রুট ওভার t2 বাই কি তোমার t1। বুঝছো ভাইয়া? v2 বাই v1 ইকুয়ালস টু রুট ওভার t2 বাই t1। বুঝছো কাহিনী? আচ্ছা, এখন এটা দিয়া দেখো, এটা দিয়ে হচ্ছে আমরা একটা ম্যাথ করবো ইনশাআল্লাহ, তাহলে হচ্ছে তোমরা ক্লিয়ার হয়ে যাবা। এটা দিয়ে আমরা একটা ম্যাথ করব, এটা অনেক ইম্পর্টেন্ট ভাই, এটা 100% ইম্পর্টেন্ট। 100 না, 1000, 10,000 কত পার্সেন্ট ইম্পর্টেন্ট। এই যে সূত্রটা আমি লিখে দিলাম না, তুমি পরীক্ষায় যায় বলবা যে রিয়াদ ভাই একটা সূত্র দেখাইছিল, রিয়াদ ভাই পুরো পদার্থ বিজ্ঞান থেকে একটা ক্লাসে জাস্ট একটা সূত্র দেখাইছিল এবং বলছিল যে এই সূত্র থেকে 10,000% ইম্পর্টেন্ট একটা ম্যাথ আসবে, এবং তুমি এবং আমি এই ম্যাথটা আমি পাইলাম পরীক্ষা হলে। এটা তুমি বলতে বাধ্য হবা ইনশাআল্লাহ। বুঝছো? সো এই যে এই সূত্রটা দিয়া দেখো, আমি তোমার প্রমাণ দেখাইতেছি। এখন আমরা একটু প্রমাণ দেখবো কতগুলো ম্যাথ আসছে। এই যে প্রথমে যেটা টাইপ 1 দেখো কি বলা আছে, কোন স্থানের সকালের তাপমাত্রা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস এবং শব্দের বেগ হচ্ছে 338 mS/1। দুপুরে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 33 ডিগ্রি হলো। আচ্ছা দাঁড়াও, এটা হচ্ছে একটু হয়ে গেছে, আগে তোমাদের একটু সহজ থেকে শুরু করি, একটু বেশি হয়ে গেছে। এখানে এরকম হয়েছে কেন? আচ্ছা এটা দেখো, যদি এটা এসে বসছে। আচ্ছা খেয়াল করো, এই যে এটা আসছে কোথায়? ঢাকা বোর্ড 24-এ আসছে। হ্যাঁ, ঢাকা বোর্ড 24-এ আসছে।
অনেক কিছু লেখা আছে, সো এত কিছু আমাদের দেখার দরকার নাই। আমাদের জাস্ট গ নাম্বারে কি বলছিল একটু দেখো। গ নাম্বার বলছিল যে পানিতে শব্দটির তরঙ্গ দৈর্ঘ্য কত। ঠিক আছে, আচ্ছা এটা তো সরাসরি একদম আসে নাই, একদম সরাসরি যেটা আসছে সেটা দেখাই। স্লাইড মাস্টার যেটা আসছে সরাসরি হচ্ছে ই করে দিছে, আবার ই নাই। আচ্ছা আমি লিখে তোমাদের দিতেছি, দেখো। ধরো তোমাদের প্রশ্ন আসবে এরকম ভাবে যে একটি স্থানে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, 30 ডিগ্রি সেলসিয়াস। সো তোমাকে বললো যে ওই তাপমাত্রায় শব্দের বেগ কত হবে, বুঝছো? ঠিক আছে, এরকম একদম মানে শুরু করতে হলে তোমাকে আগে এই সূত্রটা তো একদম ডিরেক্ট হচ্ছে বুঝাইতে হবে, তারপর হচ্ছে কি আস্তে আস্তে কঠিনে ঢুকতে হবে, তাই না? একদম প্রথমে যদি কঠিনে ঢুকে যায় তাহলে হচ্ছে বুঝতে পারবে না কিছু, একটা নিয়ম আছে, ঠিক আছে? সো দেখো এরকম প্রশ্ন হচ্ছে অনেকগুলো আসছে, বাট আমাদের স্লাইড মাস্টার হচ্ছে তুলতে পারে নাই আর কি, ঠিক আছে? স্লাইড তো আরেকজন তৈরি করছে আর কি, যদিও আমি প্রশ্ন সিলেক্ট করে দিয়েছিলাম ওরে, বাট ওইগুলা করতে পারে নাই আর কি। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। ধরো এরকম একটা প্রশ্ন আসছে অনেকগুলো বোর্ডে যে একটা স্থানের তাপমাত্রা হচ্ছে ধরো 30 ডিগ্রি সেলসিয়াস, সো ওই তাপমাত্রায় শব্দের বেগ কত। এখন একটা জিনিস তোমাকে পরীক্ষার হলে দেওয়া থাকতেও পারে, আবার নাও দেওয়া থাকতে পারে, এই জন্য এই জিনিসটা হচ্ছে মুখস্থ করবা। এই জিনিসটা কি করবা? মুখস্থ করবা। এই লাইনটা সবাই একটু মুখস্থ করবা যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে ভাইয়া 330 msec/1। বুঝছো? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত আমাদের? 330 msec/1। এইটা তোমার সৃজনশীলে নিচে মানে উদ্দীপকের নিচে দেওয়া থাকতেও পারে, আবার নাও দেওয়া থাকতে পারে। এই জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে তুমি এটা মুখস্থ করবা যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত? 330। বুঝছো? মুখস্থ করবা এটা। আচ্ছা তাহলে দেখো এবার আমরা এই প্রশ্নটা সলভ করি। কি বলছে যে একটা স্থানের তাপমাত্রা হচ্ছে কি 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ওই তাপমাত্রায় শব্দের বেগ। বুঝছো? এখন দেখো ভাইয়া, এখন দেখো, খেয়াল করো সবাই, এই যে তোমাকে যে একটা নির্দিষ্ট তাপমাত্রা দিয়ে দিবে এবং ওই তাপমাত্রায় হচ্ছে বেগটা বের করতে বলবে, তাহলে তোমাকে যে নির্দিষ্ট তাপমাত্রা দিয়ে দিবে সেটা হচ্ছে তোমার T2। সেটা কি তোমার T2, বুঝছো? মানে তোমাকে যে তাপমাত্রায় বেগ বের করতে বলবে সেটা হচ্ছে কি T2, বুঝছো? আচ্ছা, আর ওই যে বেগ যেটা বের করতে বলবে সেটা কি V2। তাহলে তোমার আসলে কি এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি বেগ বের করতে বলছে না? তাহলে এই বেগটা কি হবে ভাইয়া? মানে যে বেগটা বের করতে বলছে এটা কি তোমার V2, বুঝছো? আর যে তাপমাত্রায় বের করতে বলছে এটা কি T2, বুঝতে পারছো? তাহলে দেখো এখান থেকে আমরা এই সূত্রটা জানি যে কি V2/V1 ইকুয়ালস টু কি √T2 কি T1। সো তোমার লাগবে কি? তোমার লাগবে V2। তাহলে V2 ইকুয়ালস টু দাঁড়াইতেছে হচ্ছে আমাদের √T2/T1 গুণ হচ্ছে এই V1টা কি ওই পাশে চলে যাবে, সো কি V1, বুঝছো? আচ্ছা তাহলে তোমার এখানে দেখো, এখানে তাহলে তুমি কি লিখবা? এই T2 এর মানটা লিখবা। তুমি কি লিখবা? এই T2 এর মানটা লিখবা। এখন কথা হচ্ছে ভাইয়া এই T2টা কত দেওয়া আছে তোমার? দেখো তোমার হচ্ছে T2 দেওয়া আছে কত? 30 ডিগ্রি সেলসিয়াস। এখন তোমাকে কিন্তু সেলসিয়াস এককে রাখলে হবে না, মাস্ট এটা অনেকেই ভুল করে। তোমাকে এটাকে কি কেলভিনে কনভার্ট করতে হবে। এটা কি করতে হবে? তোমাকে কেলভিনে কনভার্ট করতে হবে। অর্থাৎ এই যে 30 এর সাথে কেলভিনে কনভার্ট করার নিয়ম হচ্ছে 273 হচ্ছে তোমাকে যোগ করতে হবে। তাহলে কত হবে বলো তো? 273 আর 30 যোগ করলে কত? 303। হ্যাঁ, 303 কি আমাদের কেলভিন। সো তোমাকে যে কোনো তাপমাত্রা করার ক্ষেত্রে অবশ্যই কি কেলভিন এককে নিয়ে যাইতে হবে, না হলে কিন্তু হবে না, বুঝতে পারছো? তাহলে আমাদের T2 কত? 303। আর T1 মনে রাখবা, তোমাদের 99% ম্যাথে T1টা আসলে কি হবে বলতো? তুমি আসলে এই যে T2 মানে V2 যে বের করতেছো, এটা আসলে ধরো এই তাপমাত্রা দেওয়া আছে, তুমি কার সাপেক্ষে এটা বের করতেছো? হ্যাঁ, কার সাপেক্ষে বের করতেছো? এটা তুমি 0 ডিগ্রি সেলসিয়াসের সাপেক্ষে বের করতেছো।
এটা তুমি কি 0°C সাপেক্ষে বের করতেছ। তাহলে 0°, তাহলে তাপমাত্রা T1 কত হবে? তাহলে T1 হবে তোমার, T1 হবে ভাই 0°C। T1 কি হবে? 0°C। সো তাহলে তোমার কি হবে? 0 প্লাস কি 273, মানে কত আমাদের? 273, বুঝতে পারছো? 273 কেলভিন। তাহলে কি তোমার হচ্ছে T1 কত হবে? 273। আর V1টা কি? V1টা কি? V1টা কি? T1 যদি 0°C হয়, তাহলে এই T1 এর তাপমাত্রায় যে বেগটা, সেটাই তো V1। সো আমরা একটু আগে বললাম যে 0°C তাপমাত্রায় শব্দের বেগ কত? 330। সো 330 কি আমাদের V1, 330। বুঝছো? এটা হচ্ছে। তাহলে এখান থেকে কি তুমি ক্যালকুলেশন করো, সবাই একটু ক্যালকুলেশন করে বলো তো এখানে কত আসবে। বুঝছো? যারা মানে অনেক দুর্বল, অনেক দুর্বল, অনেক দুর্বল, তাদের ক্ষেত্রে একটা টিপস হচ্ছে, তুমি সবসময় মনে রাখবা যে তোমাকে এই যে 0°C তাপমাত্রায় শব্দের বেগ 330 mS/1। তাহলে মনে রাখবা, যদি তোমার কোনো প্রশ্নে উদ্দীপকে হ্যাঁ একটা নির্দিষ্ট তাপমাত্রায় হচ্ছে কি বেগ বের করতে বলে, মানে একটা তাপমাত্রায় হচ্ছে উল্লেখ দেওয়া আছে, এবং ওই তাপমাত্রায় যদি বেগ বের করতে বলে, তাহলে একদম চোখ বন্ধ করে তোমার কি হবে, এই 0 এটা কি হবে? T1 হবে। বুঝছো? T1 হবে। আর এই 330 এটা কি হবে আমাদের? V1 হবে। বুঝছো? আর এই T1 করার ক্ষেত্রে কি করতে হবে? অবশ্যই 0 প্লাস কি 273 করতে হবে। তাহলে এই 0 এটা হবে কি আমাদের T1, আর এটা কি হবে আমাদের V1। বুঝছো? যারা একদম দুর্বল আছো তাদের জন্য এই টিপস। কাহিনী বুঝতে পারছো? ওকে, আমি ওইটা দেন ভাইয়া। আচ্ছা, সবাই একটু বলো কত আসে। হ্যাঁ, উপরে রুট করে কত আসে দেখো। আচ্ছা, মেজবান্ডের অবস্থা হচ্ছে 347.66। ওকে, তা আফরিন বলছে রাইট অ্যান্সার। ফারহান, তারপরে মুসলিমা, আয়েশা, কবিতা, জয়। হ্যাঁ, গুড। এই তো, এই তো তোমরা সবাই পারো। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে এই যে সেম প্রশ্নটা হচ্ছে এখানে আসছে তোমার হচ্ছে যশোর বুট 23-এ। দেখো কি বলছে যে বিদ্যুৎ চমকানোর পর মাটিতে দাঁড়ানো কোনো ব্যক্তি। আচ্ছা, এখানে হাবি জাবি অনেক কিছু বলছে, এটা আসলে গহ নাম্বারের জন্য বলছে। তোমার গ নাম্বার আসলে কি বলছে? গ নাম্বার বলছে উক্ত তাপমাত্রা, এখানে আসলে উক্ত ছিল। হ্যাঁ, উক্ত তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত। মানে দেখো এই যে তোমার এই 20°-র কথা বলছে, যে 20°-তে তোমার কি 20°, মানে বলছে কি উক্ত তাপমাত্রায় না, মানে কি 20°-র কথা বলছে, এই 20°-র কথা বলছে। তো 20°C কি তোমার হচ্ছে বায়ুতে শব্দের বেগ বের করতে বলছে। তাহলে তোমরা ফার্স্ট এটা একটু করো তো, এটা গ নাম্বারটা একটু বের করো, অ্যান্সারটা কত হবে? এটা গ নাম্বার একটু বের করো তো, অ্যান্সারটা দাও কত হবে। সবাই এটা একটু করো, এটা SW এখনই করো, মানে ক্লাস ওয়ার্ক ফার্স্ট। আমি কথা বলতে বলতে হাতাই গেছি। হ্যাঁ, তোমরা একটু এটা একটু বের করো। সবাই রাইট অ্যান্সার দাও, প্র্যাকটিস করো। বুঝছো? লাইভ ক্লাসের মজাই তো এটা, যে আমি তোমাদের কাজ দিব, তোমরা সেটা করবা। বুঝতে পারছো ভাইরা? ওকে, আচ্ছা, এটা তো করতেছে ওরা। করো 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 করো, ফাস্ট করো ভাইরা। ওকে, বের করো বের করো, চলে যায় না আবার। আচ্ছা ফাইন। হ্যাঁ, অনেকেই আছে অ্যান্সার দিছো, আগের অ্যান্সারটা অনেকেই দিছো। কে এটা? নাবিনা, ফ্রেন্ড, আয়েশা, কবিতা, জয়। হ্যাঁ, সবাই অ্যান্সার দিবে। এই পাপি বান্দারা যারা আছে, তোমাকে বলতেছি ভাইয়া, বসে আছো কেন? খাতা কলম নিয়ে বসো, করো। জাস্ট দেখলে হবে, করতে হবে। ঠিক আছে? যারা যারা এরকম বসে আছো, তোমাদের ইসমাইল ভাইয়ের মতো দেবদাস হয়ে বসে আছো, কোনো কাজকর্ম নাই। আচ্ছা, এটা কি করছো? এটা কি করছো নাকি বলো তো একটু সবাই, বলো একটু সবাই, এটা কি করছো কিনা। সবাই বলো এটা করছো কিনা।
যশোর বুট 22 আসছে, দেখছো? কূপ এলাকায় তাপমাত্রা নির্ণয় করো, একই টাইপের। আচ্ছা, এখানে আমাদের এই যে স্লাইডটা ইনশাআল্লাহ তোমাদের দিয়ে দিব। আচ্ছা, কোনটা দিন করতে দিয়েছিলাম এটা? আচ্ছা, এটা আগে অ্যান্সারটা বের করো সবাই। কমেন্ট কি আসতেছে না নাকি? সবাই মেবি করতেছে। আমার প্রোফাইলে শেয়ার দিছো? আচ্ছা, এই যে নাকিব অ্যান্সার দিছে, ইয়াসমিন অ্যান্সার দিছে, মেহেদি হাসান মারুফ অ্যান্সার দিছে। ওকে, ফাইন। হ্যাঁ, তোমরা তাহলে এটার অ্যান্সারটা দিবা, ঠিক আছে? এটার অ্যান্সারটা দিবা, আর এটার একটা স্ক্রিনশট নাও। হ্যাঁ, এটার একটা স্ক্রিনশট নাও, এটার একটা স্ক্রিনশট নাও। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এখানে আরো এই টাইপের কয়েকটা দেওয়া আছে, এগুলো হচ্ছে তোমরা করবা ইনশাআল্লাহ। আমি একটু একটু বড় ম্যাথে চলে যাই। হ্যাঁ, এই ম্যাথটা টাইপটি কিসের তৈরি, তাই না? আচ্ছা, হ্যাঁ, এটা দেখো, যশোর বুট 24 আসছে, সিলেট বুট 24 আসছে। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই ম্যাথটার মাধ্যমে তোমার বেসিক অনেক ক্লিয়ার হবে ইনশাআল্লাহ, এবং এই টাইপের ম্যাথ তুমি হচ্ছে কমন পাবা। এটা ঘ নাম্বারের, মানে একটু বড় সড়ো ম্যাথ আর কি। এটা হচ্ছে এখন করে দিব আর কি। সো এটার মাধ্যমে তোমার অনেক বেসিক ক্লিয়ার হবে। তোমরা আগে ওইটার অ্যান্সারটা একটু দিবা। হ্যাঁ, ওইটার অ্যান্সারটা একটু দিবা। আচ্ছা, এখন দেখো, একটু তোমাদেরকে আরেকটু বলতে হবে। ওইটা হচ্ছে টাইপ 1 ছিল, ঠিক আছে? টাইপ 1। এখন টাইপ 2 তে প্রতিধ্বনি। শোনো, এই চ্যাপ্টারের অনেক গুরুত্বপূর্ণ একটা টার্ম হচ্ছে প্রতিধ্বনি। প্রতিধ্বনি, জানি না বানানটা ঠিক হলো কিনা। ঠিক আছে ইসমাইল ভাই, রফল হবে প্রতিধ্বনি বানালে? আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। শোনো, এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে প্রতিধ্বনি। এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কি ভাইয়া? প্রতিধ্বনি। যারা করতেছিল একটু এখন মনোযোগ দাও। হ্যাঁ, রেখে দাও, রেখে দাও। যারা শেষ হয় নাই রেখে দাও, এটা বোঝাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রতিধ্বনি। এই প্রতিধ্বনি থেকে তোমার কি বলবো, বন্দুকের গুলি মিস হবে, তাও এই প্রতিধ্বনি থেকে কোশ্চেন মিস হবে না, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, বুঝছো? খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ এই প্রতিধ্বনি। সো এই প্রতিধ্বনিটা হচ্ছে আমরা এখন একটু করবো। এটা আসলে টাইপ 2, বাট এখানে লিখতে পারে নাই, বুঝতে পারছো? সো এটা হচ্ছে টাইপ 2। টাইপ 2 এখানে লিখতে পারে নাই। সো এই প্রতিধ্বনি আমাদের প্রথমে একটু বেসিকটা শেখা লাগবে। সবাই রেডি? আচ্ছা, এখন দেখো, এই প্রতিধ্বনি জিনিসটা আমি একটু তোমাকে বোঝাই। জিনিসটা হচ্ছে, সাপোজ এখানে একটা প্রতিফলক, এটা একটা প্রতিফলক, ঠিক আছে? এটা একটা কি প্রতিফলক। এখন তোমার এখানে ধরো হচ্ছে তোমাদের ইসমাইল ভাই দাঁড়ায় আছে, এটা তোমাদের ইসমাইল ভাই, ঠিক আছে? এটা তোমাদের ইসমাইল ভাই দাঁড়িয়ে ঠেড়িয়ে আছে, এটা তোমাদের ইসমাইল ভাই। তো ইসমাইল ভাই তো আসলে এদিক করে দাঁড়িয়ে থাকবে। আচ্ছা, আমি একটু এদিকে দিই। এইটা ধরো হচ্ছে তোমাদের ইসমাইল ভাইয়া, লাড্ডু গুড্ডু মানুষ, দাঁড়িয়ে ঠেড়িয়ে আছে। সো ইসমাইল ভাই কি করলো, ধরো হচ্ছে এখান থেকে হচ্ছে শব্দ করলো, এখান থেকে ইসমাইল ভাই কি করবে? শব্দ করবে। তাহলে এই শব্দটা কি হবে? এই শব্দটা যাবে, এদিকে যাবে, তাই না? যাবে, গেল। যাওয়ার পরে কি এই প্রতিফলকে কি এই শব্দটা কি বাড়ি খাবে? বাড়ি খায় কি এই শব্দটা কি আবার কি ইসমাইল ভাই কি এদিকে আসবে, তাই না? তার এটাই হচ্ছে প্রতিধ্বনি। প্রতিধ্বনি মানে তুমি একটা শব্দ করলা, সাপোজ আমি বললাম ইসমাইল ভাই, আমি বললাম ইসমাইল ভাই, তাহলে এই যে আমি ইসমাইল ভাই শব্দটা উচ্চারণ করলাম, এই শব্দটাই যদি আমার কানে আবার ফিরে আসে, হ্যাঁ, এই শব্দটাই যদি আমার কানে আবার ফিরে আসে, ওইটাকে বলে হচ্ছে প্রতিধ্বনি। প্রতিধ্বনি জিনিসটা বুঝছো? তুমি একটা শব্দ উৎপন্ন করলা, ওই শব্দটা যদি তোমার কানে আবার ফিরে আসে, ওইটা হচ্ছে কি? প্রতিধ্বনি। তাহলে এই যে ইসমাইল ভাই একটা শব্দ করলো, শব্দটা এখানে গেল, বাড়ি খাইলো, তারপরে আবার এখানে কি ফিরে আসলো, আর কানে ফিরে আসলো, তাহলে এটাকে কি বলবো আমরা? প্রতিধ্বনি। এখন এই প্রতিধ্বনি কি সবসময় শোনা যাবে? এই প্রতিধ্বনি এটা কি সবসময় শোনা যাবে? না, এটা কিন্তু সবসময় শোনা যাবে না। এই প্রতিধ্বনি শোনার একটা নির্দিষ্ট শর্ত আছে। যেমন আমি যে এখানে কথা বলতেছি, আমি কিন্তু প্রতিধ্বনি শুনতে পারতাছি না, বুঝছো? মানে ওইভাবে আমি প্রতিধ্বনি, ক্লিয়ার যে প্রতিধ্বনি, সেটা কিন্তু আমি শুনতে পাচ্ছি না। কারণ কি? আমি কেন প্রতিধ্বনি শুনতে পারতাছি না? এটা একটা কারণ আছে। কারণ প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে একটা শর্ত, মানে একটা সূত্র আছে। একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে, মানে সূত্রটা পুরো বলতেছি তোমাকে, আরেকটা কন্ডিশন আমি বলি। প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে ন্যূনতম সময় ব্যবধান, ন্যূনতম
সময় ব্যবধান 0.1 সেকেন্ড হইতে হবে। 1 সেকেন্ড। এটার মানেটা কি একটু বলি। প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে ন্যূনতম সময় ব্যবধান 0.1 সেকেন্ড হইতে হবে। এর মানে হচ্ছে ধরো এই যে ইসমাইল ভাই এখানে একটা শব্দ উৎপন্ন করলো, একটু মনোযোগ দিয়ে বুঝো। ইসমাইল ভাই এখানে একটা শব্দ উৎপন্ন করলো, এই শব্দটা এখানে গেল এবং তার কানে কি আবার এখানে আবার ফিরে আসলো। এখন এই যে খেয়াল করো সবাই, এই যে গেল এবং এই যে আসলো, মাঝখানে সময় ব্যবধান যদি ন্যূনতম 0.1 সেকেন্ড হয় তাহলে হচ্ছে কি ইসমাইল ভাই শব্দটা শুনতে পাবে। যদি এরকম হয় যে সময় এখানে হচ্ছে ধরো সাপোজ 0.001, তাহলে দেখো 0.001 এটা কি 0.1 এর চেয়ে কি কম না? 0.1 এর চেয়ে কি এটা কি কম, অনেক কম। তাহলে কি এটা কিন্তু ইসমাইল ভাই শুনতে পাবে না। তাহলে ইসমাইল ভাই একটা শব্দ উৎপন্ন করলো, সেই শব্দটা তার কানে যদি 0.0 মানে 0.1 সেকেন্ডের কম সময়ে যদি ফিরে আসে তাহলে কিন্তু ইসমাইল ভাই শব্দটা শুনতে পাবে না। মানে এই যে সময়টা, এটা হচ্ছে কি ন্যূনতম সময়। এর চেয়ে কম সময়ের মধ্যে যদি তোমার ওই শব্দটা তোমার কানে আবার ফিরে আসে তাহলে কিন্তু তুমি প্রতিধ্বনি শুনতে পাবে না। যদি এর চেয়ে বেশি সময় পরে ফিরে আসে তাহলে তুমি শুনতে পারবা। সাপোজ ধরো 0.2 সেকেন্ড পরে প্রতিধ্বনিটা ফিরে আসলো, মানে ওই শব্দটা ফিরে আসলো, তাহলে কিন্তু তুমি শুনতে পারবা। কাহিনীটা বুঝতে পারছো? সো প্রতিধ্বনি শোনার ন্যূনতম সময় মানে এর কম সময়ে তুমি কি আর শুনতে পারবা না, সেটা কি 0.1 সেকেন্ড। বুঝতে পারছো? কাহিনী বুঝছো? আচ্ছা, বুঝলে ভালো, না বুঝলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা, ঠিক আছে? ওকে, তাহলে এখানে এখন প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে একটা সূত্র হচ্ছে তোমাদের মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে তোমার, আমরা তো এটা জানি তাই না? খেয়াল করো সূত্রটা, তোমাদের অনেক সময় তোমরা সূত্র খালি মুখস্থ করো, বাট তোমরা যাতে মনে রাখতে পারো সেটা আমি তোমাদের একটু শেখাই। খেয়াল করো, আমরা একটা সূত্র বলছি এরকম, ধরো S equal to VT, একটা সূত্র বলছি না, S equal to কি VT, S equal to VT, গতি অধ্যায়ে আমরা এই সূত্রটা কিন্তু বলছি। সো এখানে S মানে কি বোঝাইছিল? সরণ, তাই না? সো এখানে জাস্ট এই অধ্যায়ের ক্ষেত্রে তোমার S টা না দিয়ে তুমি হচ্ছে কি দিবা? D দিবা। S টা কিন্তু দূরত্ব বোঝায়, ঠিক আছে? দূরত্ব বোঝায়। সো তুমি এখানে কি দিবা? D দিবা এই অধ্যায়ের ক্ষেত্রে। বুঝছো তো কাহিনীটা? সো D দিবা, S ও যা D ও তা, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে D equal to কি? VT। এখন দেখো এখানে একটু চেঞ্জ হবে, এই অধ্যায়ের ক্ষেত্রে একটু চেঞ্জ হবে, মানে এই প্রতিধ্বনির ক্ষেত্রে এই সূত্রটার মধ্যে একটু চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে তুমি একটু দেখো তো। প্রতিধ্বনির ক্ষেত্রে কি হয়? প্রতিধ্বনির ক্ষেত্রে কি হয়? ধরো এটা একটা শব্দ, তো শব্দটা কি গেল, আবার কি আসলো, তাহলে দূরত্ব কি? ধরো এটা হচ্ছে সাপোজ D দূরত্ব, তাহলে এই যে গেল আবার কি আসলো না, তাহলে দূরত্ব কি দ্বিগুণ না? বুঝছো? দেখো এই যে গেল আবার কি আসলো, সাপোজ এই যে গেল এটা হচ্ছে D, আবার আসলো, তাহলে কি এখানে 2D দিতে হবে না? এই জন্য এই সূত্রের মধ্যে একটু চেঞ্জ হবে, এই 2D, কারণ এই যে গেল আবার কি আসলো, এই জন্য কি 2D ইকুয়াল টু VT। সো তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? 2D ইকুয়াল টু VT। সো এই সূত্রটা তোমরা তাহলে VT ইকুয়াল টু কি? VT ডিভাইড বাই কি আমাদের 2। সো এটা হচ্ছে কি একটা সূত্র, এই সূত্রটা তোমাদের মুখস্থ করতে হবে। বুঝছো যে D ইকুয়াল টু কি? VT ডিভাইড বাই 2 প্রতিধ্বনির ক্ষেত্রে। যেখানে যখন তোমাকে ধরো সাপোজ বললো যে সর্বনিম্ন কত দূরত্বে হচ্ছে প্রতিধ্বনি শোনা যাবে, যদি তোমাকে এরকম বলে যে সর্বনিম্ন কত দূরত্বে প্রতিধ্বনি শোনা যাবে, আর এই টার্মটা যদি বলে তোমাকে, সাপোজ একটা প্রশ্ন দিয়ে বললো যে সর্বনিম্ন কত দূরত্ব আছে প্রতিধ্বনি শোনা যাবে, তাহলে এটি এর মান তোমার কি বসাইতে হবে? এটি এর মান তাহলে তোমার কি 0.1 সেকেন্ড বসাইতে হবে না? কারণ সর্বনিম্ন বা ন্যূনতম সময়ে কি ন্যূনতম দূরত্বটা আছে কি হবে? ন্যূনতম দূরত্বে কি প্রতিধ্বনি শোনা যাবে? সো যখন বলবে সর্বনিম্ন কত দূরত্ব প্রতিধ্বনি শোনা যাবে, তখন টি এর মান কি 0.1 সেকেন্ড বসাইতে হবে। এই সূত্র দিয়ে হচ্ছে আমরা এখন অনেক ম্যাথ করবো, বুঝছো? আচ্ছা, আর হচ্ছে এই ডিটা কি? ডিটা তো বুঝতে পারছো, ডি হচ্ছে কি? দূরত্ব। ডি হচ্ছে কি ভাইয়া? দূরত্ব। আচ্ছা, আর এই ভি কি? ভি হচ্ছে কি? বেগ। ভি হচ্ছে কি?
বায়ুতে শব্দের বেগ, ভি হচ্ছে কি ভাইয়া? বায়ুতে শব্দের বেগ, এটা হচ্ছে কি আমাদের ভি। সো এই সূত্রটা দিয়ে আমরা এখন অনেক অনেক ম্যাথ করব ইনশাআল্লাহ। দেখো সবাই কি এটা বুঝছো? সবাই কি বলো তো, বুঝছো কিনা? বুঝতে পারলে সি লেখো তো। আচ্ছা, বুঝতে পারলে সি লেখো। হ্যাঁ, সমবেগের সূত্র, এই জন্য কি বলছো? ওকে ফাইন। একটু সি লিখবে। হ্যাঁ, সি লিখলে আমি বুঝতে পারি যে তোমরা আসলে বুঝতে পারতেছো। ওকে ফাইন। তাহলে দেখো আমরা একটু সামনের দিকে আগাই। তাহলে এই টাইপটা থেকে যদি ম্যাথ করি একটু, কি বলছে দেখো একটু বুঝো। বলছে একটা হাতুড়ি দিয়ে 40 মিটার লম্বা ফাঁপা পাইপের এক প্রান্তে আঘাত করলে 0.10 সেকেন্ড সময় ব্যবধানে অপর প্রান্তে দুইটি শব্দ শোনা যায়। আচ্ছা, তো ওই সময়ে বায়ুর তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস ছিল। আর এখানে কিছু ইনফরমেশন দিচ্ছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ হচ্ছে এত। লোহা, তামা, অ্যালুমিনিয়ামের শব্দের বেগ যথাক্রমে এত এত এত। বুঝছো? এগুলো হচ্ছে কি আমাদের বলা আছে। সো কোশ্চেন পড়ার নিয়ম কি? এই যে আমি যে কোশ্চেন পড়লাম এইভাবে পড়া যাবে না। ফিজিক্সে বা অন্য যে কোনো ক্ষেত্রে কোশ্চেন পড়ার নিয়ম হচ্ছে তোমার কোশ্চেন পড়তে হবে আর কি চিত্র আঁকাইতে হবে। কি বলছে? একটা হাতুড়ি দিয়ে 40 মিটার লম্বা ফাঁপা পাইপের, আচ্ছা তাহলে 40 মিটার লম্বা একটা পাইপ আঁকাইতে হবে তোমার। তাহলে আমি একটু উপরে থেকে দেখি, শেষ হবে না। তাহলে দেখো, এটা ধরো হচ্ছে একটা পাইপ, এটা একটা পাইপ। হ্যাঁ, এটা একটা পাইপ, এবং এই পাইপের এটা দৈর্ঘ্যটা তাহলে কত বললো ওরা? ওরা বললো এই পাইপের দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের 40 মিটার। 40 মিটার। আর একটা কথা কিন্তু বলছে ফাঁপা। ফাঁপা মানে কি? ফাঁপা মানে কি? ওই প্লাস্টিকের যে পাইপগুলো দেখো না, মানে যেগুলোর মধ্যে পানি যায় আর কি, ওগুলো কিন্তু ফাঁপা পাইপ। মানে যে পাইপগুলোর ভিতরে কোনো কিছু থাকে না আর কি, ওগুলো কি ফাঁপা পাইপ। মানে আমরা পাইপ বলতে যা বুঝি সেগুলো কি ফাঁপা পাইপে আর কি। সো তাহলে 40 মিটার লম্বা কি একটা ফাঁপা পাইপ। সো এই ফাঁপা পাইপের এক প্রান্তে একটা হাতুড়ি দিয়ে কি আঘাত করা হয়েছে। তাহলে এই যে এই প্রান্তে সাপোজ ধরো এটা কি একটা হাতুড়ি। হ্যাঁ, এই হাতুড়ি দিয়ে এই প্রান্তে কি আঘাত করা হয়েছে। আঘাত করা হলে 0.10 সেকেন্ড সময় ব্যবধানে অপর প্রান্তে দুইটা শব্দ শোনা যায়। ধরো সাপোজ এই পাশে তোমাদের ইসমাইল ভাই আছে, আর এই পাশ থেকে তোমাদের এই যে ইসমাইল ভাইয়ের ঠিক আছে শব্দ করেছে। তোমাদের ইসমাইল ভাই হচ্ছে এখান থেকে শব্দ করেছে, আর তোমাদের ইসমাইল ভাই কি এখান থেকে শুনছে আর কি শব্দটা। সো যখন আর কি শব্দটা করছে, তখন কি হয়েছে? এই পাশ থেকে তোমাদের ইসমাইল ভাইয়ের যখন হচ্ছে শব্দটা করছে, আর এই পাশে যখন হচ্ছে ইসমাইল ভাই শব্দটা শুনলো, তখন দুইটা শব্দ শুনতে পারছে। মানে আচ্ছা ওগুলা বাদ দিই। সাপোজ এই পাশ থেকে ধরো হচ্ছে একটা মেয়ে আর শব্দ করছে। এই যে মেয়েটা যে শব্দ করছে, ও কিন্তু একবারই শব্দ করছে, কিন্তু তোমাদের ইসমাইল ভাইয়া শব্দ শুনছে কি কয়বার? দুইবার শব্দ শুনছে। এটা কি কারণে হইলো? মেয়ের মুখে কি কোনো জাদু আছে, বা মেয়ের কণ্ঠে কি কোনো জাদু আছে যে কারণে হচ্ছে তোমার এই একটা মানে তার একটা শব্দ তোমাদের ইসমাইল ভাইয়ের কানে দুইবার আসলো? কিভাবে? ধরো ইসমাইল ভাইয়া এখানে সাপোজ শুনতে আছে শব্দ, তো ধরো 2 মিনিট, ধরো 2টা বেজে 2 মিনিটে একটা শব্দ শুনছে। আবার এর 0.10 পরে, মানে ধরো হচ্ছে সাপোজ 2.2107 মিনিট। সাপোজ খেয়াল করো, ধরো এই পাশ থেকে কেউ একজন একটা শব্দ করছে, ওই শব্দটা তোমাদের ইসমাইল ভাইয়া একবার শুনছে 2টা বেজে 2 মিনিটে, আবার শুনছে 2টা বেজে 2107 মিনিটে। বুঝছো? তাহলে মাঝখানে সময় ব্যবধান কত? 0.107। মানে এই সময়ের ব্যবধানের মধ্যে কি তোমাদের ইসমাইল ভাইয়া দুইটা শব্দ হচ্ছে শুনছে। বুঝছো? দুইটা শব্দ হচ্ছে শুনছে। আচ্ছা শুনলো। সো তারপর কি কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে। এখন বললো যে এই যে পাইপটার কথা বলা হয়েছিল, দেখো এই যে ফাঁপা একটা কি পাইপের কথা বলা আছে না, এই যে পাইপ। আমাদের প্রশ্নটা হচ্ছে এই যে পাইপটা, এই পাইপটা হচ্ছে কিসের তৈরি? এই পাইপটা হচ্ছে
কিসের তৈরি? কিসের তৈরি? দেখো ক্লিয়ার হবে, একদম ক্লিয়ার হবে, একটু বুঝো। এই পাইপটা হচ্ছে কিসের তৈরি? এখন আমি তোমাকে একটু সহজ ভাষায় বলি যে এখানে কেন ইসমাইল ভাই আসলে দুইটা শব্দ শুনছে। কারণ হচ্ছে আমরা জানি, তোমাদেরকে বলছিলাম না যে মাধ্যমের উপরে কিন্তু শব্দের বেগের নিয়ন্ত্রণ আছে। যেমন সাপোজ ধরো এটা একটা রিমোট, বা সাপোজ কি বলবো, হ্যাঁ এটা একটা ধরো রিমোট, এটা একটা রিমোট। সো এই রিমোটের, এই রিমোটটা অনেক বড় একটা রিমোট। সো এই রিমোটের এই প্রান্তে আমি একটা শব্দ করলাম, এখানে শব্দটা একটা কি নির্দিষ্ট একটা কি বেগে যাবে। আবার ধরো একটা আমি, ধরো আমার কাছে তো স্টিলের স্কেল নাই, ধরো এটা একটা স্টিলের স্কেল। সো এখানে একটা শব্দ করলাম, অনেক বড় একটা স্কেল। তাহলে শব্দের বেগের কিন্তু তারতম্য আছে। মানে এই রাবারের মধ্য দিয়ে শব্দ কিন্তু কি আস্তে আস্তে যাবে, আবার লোহার মধ্য দিয়ে শব্দ কিন্তু কি তাড়াতাড়ি যাবে, মানে ফাস্ট অতিক্রম করবে। তাহলে এখানে হয়েছে কি, এই যে পাইপটা, এখান থেকে যখন শব্দটা করা হয়েছিল তখন এই শব্দটা কিন্তু দুইটা মাধ্যমে গেছে। একটা হচ্ছে কি এই যে লোহার পাইপের যে স্টিলটা আছে, বা লোহার পাইপের যে সারফেসটা, এই যে লোহার পাইপের যে সারফেস মানে পদার্থ, মানে এই পাইপটা যা দিয়ে তৈরি আর কি, ধরো সাপোজ এই পাইপটা লোহা দিয়ে তৈরি, তাহলে এই পাইপটা যদি লোহা দিয়ে তৈরি হয় তাহলে কি এই যে লোহাগুলা যে আছে, এই শব্দটা কি লোহা দিয়েও গেছে। আবার এই যে ভিতরে ফাঁপা মানে কি বায়ু মাধ্যম। তুমি কি ভাবতেছো ভিতরে কি কোনো মাধ্যম নাই? অবশ্যই আছে। এই ভিতরে যে মাধ্যমটা আছে এটা কি বায়ু মাধ্যম না? বায়ু মাধ্যম। সো তাহলে এই যে শব্দটা, এই শব্দটা কিন্তু দুই মাধ্যমে গেছে। একটা হচ্ছে কি এই পাইপটা যে পদার্থ দিয়ে তৈরি ওই পদার্থের মাধ্যমে গেছে, ওই পদার্থের মাধ্যম দিয়ে গেছে। আবার এই পাইপটার যে ভিতরে ফাঁপা অংশ, যেখানে কি বায়ু রয়েছে মানে বাতাস আছে, ওই বাতাসের মধ্য দিয়েও কি সময়টা গেছে, মানে শব্দটা গেছে। তাহলে খেয়াল করে দেখো, এখন ধরো সাপোজ লোহার, এখানে কি বলছে, এখানে অনেকগুলো পদার্থ দেওয়া আছে। আমি ধরো একটা বললাম যে লোহা, সাপোজ ধরো লোহা হচ্ছে কত বলছে আমাদের 5130 mS/1। সাপোজ ধরে নাও যে পাইপটা হচ্ছে লোহার তৈরি। সো তাহলে লোহার শব্দের বেগ হচ্ছে কত? লোহার পাইপের শব্দের বেগ হচ্ছে কত? 5130। আবার বায়ুতে শব্দের বেগ কত? মাত্র 330 mS/1। তাহলে এবার কাহিনীটা বুঝতে পারতেছ যে এই যে একই শব্দ এখান থেকে উৎপন্ন করছে, যখন বায়ু দিয়ে গেছে তখন বায়ুর বেগ যেহেতু কম, এই জন্য কি শব্দটা কি আস্তে আস্তে গেছে। আবার যখন লোহা দিয়ে গেছে, যখন গেছে তখন কি শব্দটা কি, যেহেতু লোহার বেগ কি বেশি, এই জন্য কি শব্দটা কি দ্রুত গেছে। এই জন্য একই শব্দ প্রথমে কি এই মাধ্যম দিয়ে কি ইসমাইল ভাই কানে পৌঁছাইছে, পরবর্তীতে কি বায়ু মাধ্যম দিয়ে পৌঁছাইছে। এই জন্য শব্দ কি ইসমাইল ভাই দুইটা শুনছে। প্রশ্নটা কি বুঝতে পারছো? যদি এইটা বুঝতে পারো তাহলে হচ্ছে এখন ম্যাথ একদম ইজি, জিনিসটা ফিল করতে হবে। বলতো সবাই একটু বুঝতে পারছো কিনা, প্রশ্নটা বুঝতে পারছো কিনা? সাউন্ড প্রবলেম কি হচ্ছে এখন? ঠিক আছে কিনা বলো তো রিফাত? এখানে এসএসসি 26 ব্যাচ আছে, মেবি 27-28 থাকতে পারে আর কি। বাট এসএসসি এটা আসলে এসএসসি 26 ব্যাচের আমাদের একটা কোর্সের ক্লাস, এফআরপিবি মানে ফাইনাল রিভিশন প্রিমিয়াম ব্যাচ ফর এসএসসি 26, এদের হচ্ছে একটা কোর্স। বাট একই তো সিলেবাস, সো 27-28 করতে পারো আর কি, কেউ যদি থাকে আর কি, সমস্যা নাই। বাট এটা 26-এর একটা কোর্সের ক্লাস আমাদের। এইটাই আজকে হচ্ছে এই যে ফ্রিতে দিলাম, এরপরে হচ্ছে আর ফ্রি ক্লাস পাবা না তোমরা। মানে আমরা চেষ্টা করলাম যে প্রত্যেকটা সাবজেক্টের প্রথম ক্লাসগুলো একটু ফ্রিতে নিতে আর কি, ঠিক আছে, যাতে সবাইকে আমাদের ক্লাসের কোয়ালিটি গুলো বুঝাইতে পারি। এই যে এখানে যারা যুক্ত আছে, এই যে নির্জন রাতে তারা, তারপর আয়েশা কবিতা জয়ী, আকাশ ছোঁয়া স্বপ্ন, তারপরে এই যে নাকিব, এরা সবাই কিন্তু আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, ঠিক আছে। সো যারা ভর্তি হও নাই দ্রুত হচ্ছে ভর্তি হয়ে যাও। ওকে ফাইন। মাহাদুল হাসান ওয়াচিং, আমার ছোট ভাই দেখতেছে অথবা আমার আম্মু দেখতেছে লাইভটা। আচ্ছা আম্মু দেখতে আসসালামু আলাইকুম। আচ্ছা এখন দেখো কাহিনী বুঝছো, তাহলে প্রশ্নটা ধরন আশা করি বুঝতে পারছো। এখন হচ্ছে ইজি। তাহলে কি বলছে ভাইয়া দেখো তো একটু বুঝো। আমাকে বলছিল কি পাইপটা কিসের তৈরি। সো আমাকে আসলে বের করতে হবে কি বলতো, আমাকে আসলে বের করতে হবে যে এই যে শব্দটা এই দিক দিয়ে গেল আর এই যে এদিক দিয়ে গেল,
এখন এই দিক দিয়ে যখন গেল, এটা তো আমি বুঝলাম যে এটা কি বায়ু মাধ্যম। এই যে শব্দটা এই দিক দিয়ে গেল, মানে এই মাধ্যম, এই যে এই সারফেস দিয়ে গেল, এই পদার্থ দিয়ে গেল। সো এই পদার্থের মানে যখন এই দিক দিয়ে গেল, এই বেগটা যদি আমি বের করতে পারি, ধরো এই যে এদিক দিয়ে যে শব্দটা গেল, এই মাধ্যম দিয়ে যে গেল, তাহলে এই মাধ্যমের আমি যদি বেগটা বের করতে পারি, সাপোজ সামহাউ আমি যদি বেগটা বের করতে পারি, সাপোজ ধরো আমি যে বেগটা বের করব, ওই বেগটা যদি 5130 হয়, তাহলে পাইপটা কি লোহা তৈরি হবে। আবার ওই বেগটা যদি তোমার সাপোজ 3970 ms/1, ওই বেগটা যদি এইটা হয়, মানে আমি এই যে এই বেগটা যেটা বের করব, এই বেগটা যদি এইটা হয়, তাহলে ওইটা কিসের তৈরি হবে, তোমার অ্যালুমিনিয়ামের তৈরি, সরি তামার তৈরি হবে। এবং এই বেগটা যদি সাপোজ তোমার 6420 হয়, 6420 হয়, তাহলে এটা কিসের তৈরি হবে, তখন এটা অ্যালুমিনিয়ামের তৈরি হবে। তাহলে প্রশ্নটা আসলে বুঝতে পারছো যে লোহার পাইপ কিসের তৈরি, এটা বোঝার জন্য আমাদের বের করতে হবে এই যে মানে পাইপের মাধ্যম দিয়ে যে হচ্ছে বেগটা যাচ্ছে, এই বেগটা হচ্ছে বের করতে হবে। এই বেগটা যদি বের করতে পারি, তাহলে কি আমরা এগুলা দেখে বলতে পারবো যে আসলে পাইপটা আসলে কিসের তৈরি। বুঝতে পারছো? তার আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে বেগ বের করা। বুঝছো কিভাবে বের করবো? দেখো একদম ইজি। তুমি হচ্ছে দেখো এখানে দেখো, তুমি দেখবা তোমার দেওয়া আছে কি, তোমার সময় ব্যবধান দেওয়া আছে। খেয়াল করো, বিষয়টা বুঝো একটু। সময় ব্যবধান দেওয়া আছে, এর মানে আমি ধরে নিলাম যে, আমি একটু অন্য কালার দিয়ে বোঝাই। এটা হচ্ছে ধরো অন্য মাধ্যম, এই লালটা কি অন্য মাধ্যম। সো এই লাল মাধ্যমে আমি ধরে নিলাম এই লাল মাধ্যম দিয়ে যাইতে, এই শব্দটা লাল মাধ্যম দিয়ে যাইতে সময় লাগছে সাপোজ ধরো T2 বা T1, বললাম T1, এই শব্দটা লাল মাধ্যম দিয়ে যাইতে ধরো সময় লাগছে কি T1 সময় লাগছে। আর হচ্ছে এই যে শব্দটা, এই শব্দটা তোমার বায়ু মাধ্যম দিয়ে যাইতে ধরো সময় লাগছে হচ্ছে কি T2, বুঝছো T2। তাহলে খেয়াল করো তো, আমি যদি যে T2 মাইনাস T1 করি, তাহলে আমি কি পাবো বলতো? সময় ব্যবধান পাবো না? সময় ব্যবধান পাবো। T2 মাইনাস T1 যদি আমি করি, তাহলে কি পাবো? সময় ব্যবধান পাবো। সো এই সময় ব্যবধান কিন্তু আমাদের দেওয়া আছে যে 0.10 সেকেন্ড পর হচ্ছে এটা গেছে, তাহলে 0.107 সেকেন্ড। তাহলে এই যে এইটা থেকে কি আমাদের আসলে ম্যাথটা হয়ে যাবে। বাট এটা নিয়ে আরেকটু কথা আছে, আমি তোমাকে একটু বলি। এখানে আমি ধরে নিছি কি, তোমার এভাবে লাগবে যে দড়ি T1 হচ্ছে তোমার পাইপের পদার্থ, এটা কি বলবো, পাইপের পদার্থের মাধ্যমের পাইপের পদার্থের মধ্য দিয়ে যেতে যে সময় লাগে, শর্ট করে লিখতে পারো তোমরা, সময় লাগে। তাহলে ধরে নিবা যে T1 হচ্ছে পাইপের পদার্থের মধ্য দিয়ে শব্দটা যেতে যে সময় লাগে, আর T2 হচ্ছে পাইপের না লিখতে হবে যে বায়ুর মধ্য দিয়ে যেতে যে সময় লাগে। বুঝছো? তাহলে দেখো, এই যে বায়ুর মধ্য দিয়ে যেতে যে সময় লাগবে আর পাইপের মধ্য দিয়ে যে সময় লাগবে, যেতে যে সময় লাগবে, এই দুইটা সময়ের ব্যবধান কিন্তু আমাদের দেওয়া আছে কত? 0.10 সেকেন্ড। সো ব্যবধান মানে কি? বিয়োগ। এই জন্য কি আমরা এই দুইটা বিয়োগ করছি, বিয়োগ করে কি এটা লিখছি। এখন তোমরা আমাকে একটা প্রশ্ন করতে পারো যে ভাই আপনি T2 মাইনাস T1 কেন লিখলেন? T1 মাইনাস T2 তো লিখতে পারতেন। হ্যাঁ, এই যে ভালো একটা প্রশ্ন করছো। কে এটা প্রশ্ন করছো দেখি? খুব ভালো প্রশ্ন হয়েছে। আচ্ছা, তোমাদের ইসমাইল ভাই প্রশ্ন করছে এটা। আমি T1 মাইনাস T2 কেন লিখলাম না, T2 মাইনাস T কেন লিখলাম? কারণ হচ্ছে দেখো, একটা জিনিস বোঝার চেষ্টা করো। বায়ু মাধ্যমের শব্দের বেগ কত? দেখো, বায়ুর বেগ হচ্ছে এয়ার, তাই না, 330। তাহলে এই যে শব্দটা বায়ু দিয়ে যাইতে কি বেশি সময় লাগবে না? এই শব্দটা বায়ু দিয়ে যেতে কি বেশি সময় লাগবে এদের তুলনায়। কারণ দেখো, এদের প্রত্যেকের বেগ, যে লোহা, তামা, অ্যালুমিনিয়াম, এদের প্রত্যেকের বেগই কিন্তু কি বায়ুর চেয়ে কি বেশি।
তাই না? এদের প্রত্যেকের বেগই কি বায়ুর চেয়ে বেশি। সো এদের তুলনায় বায়ুর বেগটা কি কম। এই জন্য বায়ুর বেগ যেহেতু কম, এই জন্য বায়ু দিয়ে শব্দ যেতে কি টাইম কি বেশি লাগবে। এই জন্য এখানে কি T2 হচ্ছে কি বড় না। এখানে আসলে কি এই T2টা কি অবশ্যই কি T1 এর থেকে বড় হবে, কারণ T2টা হচ্ছে কি বায়ুর, আর বায়ুতে শব্দের বেগ হচ্ছে কি কম। বেগ কম হইলে কি যাইতে বেশি টাইম লাগবে, মানে সময়টা বেশি লাগবে। এই জন্য T2 কি বড় আর T1টা কি ছোট হবে। তাহলে আমরা সবসময় কি করি, বড় জিনিস থেকে কি ছোট জিনিস মাইনাস করি। এই জন্য কি এই যে T2 - T1 লিখছি। বুঝছো? আশা করি ক্লিয়ার। সো এই যে T2 - T1 লিখছি। এখন বলো তো আমাদের লাগবে কি, আমাদের লাগবে কি বলো 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 আমাদের লাগবে কি। আমাদের লাগবে হচ্ছে কি তোমার ভাইয়া ভি লাগবে। এটা কি সবাই তুলছো? আচ্ছা আমি কই লিখবো, এটা কি আশা করি তুলছো তোমরা? হ্যাঁ এটা মুছে দিলাম আমি। আমাদের লাগবে কি ভাইয়া, আমাদের লাগবে হচ্ছে ভি। ভি বলতে এটা যে T1, সো আমাদের আসলে কি লাগবে V1 লাগবে। এই T1 এর জন্য কি V1 পাবো। আমাদের আসলে কি লাগবে ভাইয়া, আমাদের আসলে কি V1 হচ্ছে কি লাগবে। আর V2 দেখো, V2 কি, V2 হচ্ছে কি এই বায়ু মাধ্যম দিয়ে যেতে যে বেগ। বুঝছো? আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে কি V1 বের করা। তাহলে এই যে T এখানে আসলে কি যে কোনো ভাবে কি V আনতে হবে, মানে বেগ নিয়ে আসতে হবে। আমরা কি বেগ পাবো না? অবশ্যই পাবো। দেখো আমরা একটা সূত্র জানি না যে S = VT। S = VT লিখতে পারো না তুমি বলো তো? S = VT লিখতে পারো, অথবা তুমি এখানে D = VT ও লিখতে পারো, সমস্যা নাই। তাহলে এখান থেকে তোমার কি হবে, T = তোমার কি দাঁড়াবে D/V দাঁড়াবে না। অনেকে বলবা যে ভাইয়া এখানে আপনি 2D = VT কেন দিলেন না, আপনি এখানে আবার D = VT লিখলেন। আপনি তো এখানে D = VT লিখতেছেন, কিন্তু একটু আগে আমাদের পড়ে দিলেন যে ভাইয়া 2D = VT। ভাইয়া ওইটা যখন পড়লাম ওটা কি ছিল প্রতিধ্বনি। ওইটা কি ছিল প্রতিধ্বনি। প্রতিধ্বনি মানে হচ্ছে আমি একটা শব্দ উৎপন্ন করলাম, ওই শব্দটা কি আমার কানে আবার ফিরে আসলো, এটা হচ্ছে কি প্রতিধ্বনি। বাট এটাকে কি হয়েছে, এটাকে তো কাহিনী ভিন্ন। এটাকে শব্দটা উৎপন্ন করছে কে, ইসমাইল ভাইয়া আর শুনছে কে, ইসমাইল ভাইয়া শুনছে। মানুষ কয়জন, দুইজন, মানে একজন শব্দ উৎপন্ন করছে আর এদিকে শুনছে কি আরেকজন, মানে দুইটা আলাদা আলাদা পারসন। সো এখানে কিন্তু প্রতিধ্বনি হয় নাই। বুঝছো? এই জন্য এখানে কি আমাদের যখন প্রতিধ্বনি না হবে তখন ওইটাকে আমাদের এই সূত্র দিয়ে করতে হবে, মানে যে গতির সূত্র। গতির সূত্র মানে এন থেকে শব্দটা এনে যাইতে কতটুকু সময় লাগছে বা কি বেগ লাগছে। বুঝছো? যেমন আমরা করতাম না যে এটা ধর একটা রাস্তা, সো এখান থেকে একটা গাড়ি স্টার্ট হইলো, সো এই গাড়িটা এখানে গেল, তাহলে এই এতটুকু যাইতে যদি সময় যদি টি হয় তাহলে বেগ কত, এরকম করতেন না। এটা হচ্ছে এই সেন্সে, এটা হচ্ছে কি এই সেন্সে, এখানে প্রতিধ্বনি আসবে না, কারণ এখানে মানুষ কি ভিন্ন, দুইটা আলাদা আলাদা। এখান থেকে উৎপন্ন করছে আর কি এখানে আরেকজন হচ্ছে শুনছে, এখানে তো এটা ফিরে আসে নাই। যদি ফিরে আসতো তাহলে কি 2D = VT। হ্যাঁ বুঝছো? ওকে, তাহলে এই জন্য কি আমাদের এই সূত্রটা তোমরা হচ্ছে ফেলবা। এখানে S = VT দিতে পারো, অথবা কি তুমি D = VT লিখতে পারো। সো আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে কি T লাগবে, এই যে T। সো আমরা তাহলে দেখো সুন্দর করে লিখি স্ক্রিন। তাহলে আমরা লিখলাম কি যে D = কি VT, সেখান থেকে কি লিখলাম T = কি D/V। সো T = যদি D/V হয়, এখান থেকে আমরা কি বলতে পারি যে T2 = কি D/ কি V2। আবার T1 এর ক্ষেত্রে কি বলতে পারি, T1 এর ক্ষেত্রে কি D/ কি V1। অনেকে আবার বললো যে ভাইয়া আপনি এখানে 2 দিলেন, এখানে 2 দিলেন, D2 দিলেন না কে, D1 দিলেন না কে। আরে ভাই এখানে দূরত্ব তো একই, এই দূরত্ব তো ফিক্স না, এই দূরত্ব তো একটাই D, তাই না? এই জন্য আমি কি লিখছি D/V2 D/V1, কারণ দূরত্ব তো দুইটার জন্য সেমই আর কি। বুঝছো? সো তাহলে এই যে আমরা এখানে কি লিখবো, T2 এর বদলে কি লিখবো D/ কি V2 মাইনাস T1 এর বদলে কি লিখবো D/ হচ্ছে কি V1 ইকুয়াল টু কত 0.107। তাহলে এখানে দেখো আমাদের এটা তারা বের করতে বলছে, থাকুক D/V2। এখানে দেখো এটা বসাই, D এর মান কত কত ছিল আমাদের, দেখো তো এই যে 40 মিটার কিন্তু ছিল। হ্যাঁ 40 মিটার, তাহলে না 40 বাই কত আমাদের V1। V1 এর বেগ কত বলো, V1 এর বেগ কত বলো, এবার বলো V1 এর বেগ কত। এখানে দেখো কি বলা আছে যে
আচ্ছা, একটা কুইজ কুইজ বলতে হবে যে এখানে v1 এর মান কত হবে। আজকের ক্লাসের কুইজ বলো ফার্স্ট। এটা হচ্ছে কুইজ। এই সবাই তোমরা বলো এখানে v1 এর মান কত হবে। এটা হচ্ছে কুইজ। দেখি কে অ্যানসার দিতে পারে। আমার মুখের সাথে ভয়েস মিলতেছে না, নেটে মেবি প্রবলেম করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু মানাই নাও হ্যাঁ ভাইরা। এটা কোন বোর্ড? আর ভাই তো লেখা আছে যশোর বোর্ড, সিলেট বোর্ড 24। নেট দেওয়া তো ঠিক আছে, ওয়াইফাই চলতেছে? বলো বলো। পিয়াস 347.65। এই তো, এই পিয়াস পিয়াস দেখি, এই পিয়াস দেখি কুইজে ভিজে হয়ে গেছে রে। আচ্ছা দেখি পিয়াস রাইট অ্যান্সার দিয়েছে কিনা, বাকিরা দেখ। পিয়াস বলছে 347.65, মুসলিমা বলছে 330, নির্জন রাতে তারা বলছে 330। আচ্ছা এই তোমরা তো সবাই ভুল করছো। পিয়াস তুমি কেমন বললা এটা? আচ্ছা পিয়াস কিন্তু হচ্ছে আমার মানে প্রাইভেট স্টুডেন্ট, মানে এখানে আমি তো রাজশাহী থাকি না, সো পরে আর কি আমি বাসায় যাই পড়াই আর কি। হচ্ছে স্টুডেন্ট, আমার প্রাইভেট স্টুডেন্ট, সো আবার পারছে। হাই হাই পিয়াস, তুমি কুইজ জিতে গেলা, অবিশ্বাস্য। আচ্ছা মেবি পিয়াস যেটা বলছো ওইটাই হবে মেবি। এই খেয়াল করো এখানে কি হবে, এই v1 কি হবে বলো তো? v1 কি হবে? এই v1 হচ্ছে তোমার বের করে নিতে হবে। দেখো কই বের করবো, এখানে দেখো কি বলছিল যে বায়ুর তাপমাত্রা কত 30°C। মানে এই যে পাইপের মধ্যে যে বায়ুটা আছে, পাইপের মধ্যে যে বায়ুটা আছে ওই বায়ুটা তোমাকে কাউন্ট করতে হবে কি 30°C তাপমাত্রায় বায়ুটা কাউন্ট করতে হবে। তাহলে ওই যে একটু আগে যে শেখালাম তোমাদের যে v2 বাই v1 ইকুয়াল টু রুট ওভার অফ t2 বাই t1 না। সো এখান থেকে তাহলে কি v2 টা হচ্ছে বের করতে হবে। তাহলে v2 যদি বের করা হয় তাহলে রুট ওভার t2 বাই t1। তাহলে t2 এর মান কত? t2 এর মান হচ্ছে যে 30 প্লাস কত 273, আর হচ্ছে t1 এর মান কত? t1 এর মান কত? ওই যে 0°। বললাম না তোমাদের যে ম্যাক্সিমাম 99% কেসে কি t1 হচ্ছে কি 0°C তাপমাত্রায় বেগ। সো 0°C তাপমাত্রা শব্দের বেগ কত? 330। আচ্ছা 0°C মানে তাপমাত্রাটা কত? 0°C মানে কত? 0 প্লাস 273 মানে 273 গুণ কি হবে, এই যে এই v1 টা ওই পাশে গেলে কি হবে গুণ হবে। সো v1 টা কত হবে আমাদের? 330। বুঝছো? তাহলে এটা কত আসবে ক্যালকুলেশন করলে ইসমাইল ভাই? এটা আসবে হচ্ছে আমাদের 330, ওটাই আসবে মেবি 303 ভাগ হচ্ছে 273। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমরা যেহেতু হচ্ছে এই ধরে নিছি একটু দেখো না, এটা তো ওইটা না। আচ্ছা এখানে কিন্তু v2 v1 বলতে ওইটা না। খেয়াল করে একটা জিনিস, এখানে যে v2 v1 এটা কিন্তু আসলে এটা ভাইবো না যে এই যে পাইপ আর হচ্ছে এটা না। এই জায়গায় v2 বলতে বুঝাইতেছে আসলে, খেয়াল করে একটু, এই জায়গায় v2 বলতে আসলে বুঝাইতেছে যে t2 তাপমাত্রায় কি v2, আর এই v1 টা থেকে t1 তাপমাত্রায় v1। মানে এখানে তোমার তাপমাত্রা কি দুইটা না, একটা হচ্ছে কি 0°C তাপমাত্রা, আর একটা কত 30°C তাপমাত্রা। বুঝছো? এখানে তাপমাত্রা কয়টা? দুইটা, একটা কত 0°, আর একটা কত 30°। সো 0°র ক্ষেত্রে কি v1, আর 30°র ক্ষেত্রে কি v2। বুঝছো কাহিনীটা? সো এটা বুঝছেন ইসমাইল ভাই? আচ্ছা দেখো তোমাদের ইসমাইল ভাই বলতে পারবে। আচ্ছা বুঝছি, সমস্যা। দেখো তাহলে হচ্ছে তোমার এটা করবো, তাহলে কত আসবে? 303 ভাগ হচ্ছে 273 রুট ওভার অফ অ্যান্সার গুণ হচ্ছে 330। হ্যাঁ এই যে পিএসআরটা ঠিক আছে, 347.65 প্লাস 6 বলতে পারি 347.66 347.66 এত কি মেশিন ভাই 1। ঠিক আছে, তাহলে এই যে আমাদের কিন্তু আসলে ভাইয়া এই v1 টা আসলে বসাইতে হবে কত? v1 টা বসাইতে হবে কত? 347 পয়েন্ট কি আমাদের
61 66 ওকে ফাইন। এখন এই পাশে কি আমাদের 0.107। তাহলে এখানে আসলে কি করতে হবে, তোমার এটা ওই পাশে নিয়ে যাও, কি থাকবে d বাই v2। এটা যদি করো তাহলে কত হবে, এখানে কি আছে 0.107, তাহলে এটা করলে কত আসবে। আচ্ছা এটা ওই পাশে নিয়ে যাও, তাহলে কি হবে 40/347.66। সো এটা আমি যদি করি ক্যালকুলেশনটা দেখা যাচ্ছে স্মাইনে। আচ্ছা তো ঠিক আছে, আমাদের এখানে আসবে হচ্ছে 40 ভাগ অ্যান্সার প্লাস হচ্ছে 0.107 0.222। তাহলে এই যে এতটুকু ক্যালকুলেশন করার পরে আমার আসবে হচ্ছে 0.222, আর এখানে কি আসছে আমার d বাই v2, বুঝছো? আচ্ছা এখানে দেখো, এখন কি এখানে ক্যালকুলেশনটা করতে হবে। ক্যালকুলেশনটা কিভাবে করবা, এই যে এটার নিচে কোনো কিছু নাই মানে কি আছে 1 আছে, এই 0.22 এর নিচে কোনো কিছু নাই মানে কি 1 আছে। সো এখন হচ্ছে কি আর গুণ করো, গুণ করো, d এর লগে কি 1 গুণ করো, আর এটা লগে কি এটা গুণ করো, তাহলে তোমার কি আসবে, এখানে তোমার আসবে হচ্ছে ভাইয়া, মুখটা মুছে দিলাম, মুছে দিব। আচ্ছা এখানে মুছে দিই আমি, তাহলে তোমার আসবে হচ্ছে দেখো d, দেখো এই d আর 1 গুণ করলা তাহলে কি d ইকুয়ালস টু v2 আর এটা গুণ করলা তাহলে কি হলো তোমার 0.222 ইনটু কি v2। সো d এর মানটা বসাই দাও, d এর মানটা কত ছিল 40। সো 40 আর এটা এই পাশে নিয়ে আসো, তাহলে কি ভাগ 0.222 ইকুয়াল টু কি v2। সো তাহলে v2 টা আমাদের দাঁড়াইতেছে কত 40 ভাগ এটা, 40 ভাগ অ্যান্সার 180.135। ঠিক আছে, কি মিলে নাই? আচ্ছা দাঁড়াও, এটা আচ্ছা T2 ফাইল তাপ তো দেওয়া আছে, দাঁড়াচ্ছে আছে আমরা তো T1 এটা দোষী আর T2 হচ্ছে কি বাইরে দোষী। তো T2 যদি বাইরে ধরি, ও উল্টা দেখ তুমি কি করো বলবো নাই নেই। আচ্ছা এক সেকেন্ড, হ্যাঁ একটু, আচ্ছা রোজানা পারবেন, তুমি তো 180 বের করে ফেলছো, বাট আমরা একটু কাহিনী করছি। এই দেখো তোমরা একটু বলবো না, T2 হচ্ছে আমি কাকে দোষী, T2 হচ্ছে আমি বায়ুকে দোষী, আর T1 হচ্ছে কি পোলাবান, T2 হচ্ছে কি বায়ুকে দোষী। তাহলে V2 টা কি আসলে কি, V2 টা হচ্ছে বায়ু, V2 টা কি বায়ু না? সো V2 বায়ু হইলে V2 এর মান কত, V2 এর মান এই যে আমি যেটা পেলাম 347 পয়েন্ট, এটা 0.66, বুঝছো এটা কি V2 এর মান। আর আমাদের V1 টা হচ্ছে বের করা লাগবে রে, V1 টা বের করা লাগবে। এই যে এই পর্যন্ত একটু মুছে দাও সবাই, সমস্যা নাই। দেখো আমাদের তাহলে কি বের করা লাগবে, এই যে আমরা যেহেতু কি T1 হচ্ছে কি পাইপের, আর হচ্ছে T2 কি বায়ু। সো T2 যেহেতু বায়ু মানে 2 মানে কি বায়ু, সো এখানেও তুলে কি V2 মানে বায়ু, যেটা হচ্ছে কি আমরা এই যে এটা 347.66, আর আমরা বের করব কি V1 হচ্ছে বের করব, বুঝছো? তাহলে V1 যদি আমি বের করতে চাই, তাহলে হচ্ছে D এর মান কত, D এর মান হচ্ছে আমাদের 40, আর V2 কত বের করলাম, V2 বের করছি 347.66 মাইনাস D বাই V1। সো D এর মান চাইলে বসাও দিতে পারি, 40 বাই হচ্ছে কি V1, এই V1 টা হচ্ছে আমাদের বের করতে হবে, আর বেশি কি আছে 0.107। এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। সো তুমি এই যে সহজ করে দেই, এটা ওই পাশে নিয়ে যাও, মানে 40 ভাগ কত V1 এই পাশে নিয়ে যাও, আর এইটা এই পাশে নিয়ে আসো, 40 ভাগ 347.66, এটা মাইনাস, এই যে খেয়াল করো একটু, এই মাইনাসের 40 বাই V1 এটা হচ্ছে কি সমানের এই পাশে নিয়ে গেছি, আর এই যে এটা সমানের এই পাশে নিয়ে আসছে, বুঝছো? তাহলে এটা ক্যালকুলেশন করি কত আসে, 40 ভাগ
347.66 0.155 মাইনাস হচ্ছে 0.0107, এটা আসে 8.05 8.055। আচ্ছা এখানে তাহলে আসে হচ্ছে তোমার মুছে দেই, এখানে আসতেছে হচ্ছে তোমার 8.05 5 × 10⁻³ আর এই পাশে থাকতেছে কি 40/V1। আচ্ছা এখানে তাহলে কোনাকুনি গুণ করো, তাহলে 8.05 গুণ 10⁻³ গুণ কি আমাদের V1, আর এই পাশে কত আমাদের 40, তাহলে V1 হচ্ছে আমাদের আল্লাহ জানে এবার মনে বলা যাবে বুঝছেন। আচ্ছা 40 ভাগ হচ্ছে 8.05 গুণ 10⁻³ ঠিক আছে। তাহলে এবার করো কি আসে, আসতেছে হচ্ছে V1 এর মান আসতেছে কত, হ্যাঁ 49.65.89 49.65.89 mS/1। তাহলে এই যে দেখো V1 এটা কিসের মানের সঙ্গে মিলছে, 49.65 তাই না। দেখো এই যে 5130, খেয়াল করো এই যে 5130 এটার আশেপাশে আসছে না, এটা তুমি এভাবে লিখে দিবা 5130 mS/1। তাহলে এটার আশেপাশে আসছে বুঝছো, এর মানে এটা আসলে কিসের তৈরি, যেহেতু ব্যক্তি এটা বেরিয়েছে তাহলে আসলে আমাদের কি এটা লোহার তৈরি, বুঝছো, লোহার তৈরি, এটা হচ্ছে অ্যান্সার। ওহো ক্যালকুলেশন মিস্টেকের জন্য তোমরা কি মন খারাপ করছো? আচ্ছা এই বুঝছো কিনা বলো তো একটু, না বুঝলে আমি সিম্পলিফাই করে দিব, বুঝছো, আমি জাস্ট মুখে মুখে বলে সিম্পলিফাই করে দিব। বলো সবাই, এই যে যারা যারা এখন আসো বুঝতেছো কিনা, বুঝতে পারলে একটু সিল দেখো তো। আমার সাথে সাথে কে কে 180 বের করেছিল ওদেরকে মারি দিব দুইটা, মুসলিমা, নির্জন তারা, তারপর আর কি বর্ষা। আচ্ছা পাপিয়া রহমান বলছে ক্লিয়ার। আচ্ছা আমি আরেকবার টাস্ক করে দিতেছি, দাঁড়াও। আচ্ছা কবিতা জুই বলছে ক্লিয়ার। আবার করে দিব। আচ্ছা আমি প্রসেসটা জাস্ট একটু সিম্পলি দেখাই কি করছি, আসলে সিম্পল একটা জিনিস, বাট ওই যে আমাদের ক্যালকুলেশন মিস্টেকটা হয়ে আবার কি আসছে। আচ্ছা একদম দেখো সিম্পল মানগুলো ইসমাইল ভাই মনে রাখেন, জাস্ট একটু টাইম লাগবে না করতে। একটু দেখো সবাই, দেখো এবার আমরা 2 মিনিট করবো জাস্ট। এটা হচ্ছে ছিল পাইপ, তাই না, এটা হচ্ছে পাইপ, তাহলে পাইপের এগুলো হচ্ছে কি ম্যাটেরিয়াল, এটা হচ্ছে কি ম্যাটেরিয়াল, এগুলো হচ্ছে কি ম্যাটেরিয়াল, আর মাঝখানে কি বায়ু মাধ্যম। আমাদের ছিল পাইপের দৈর্ঘ্য হচ্ছে কত 40 মিটার, 40 মিটার, এর মানে ডি, এটা হচ্ছে কি ডি, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে বেগ হচ্ছে কয়টা হবে, বুঝাইছি বেগ হচ্ছে আমাদের দুইটা বের হবে, একটা কি এই যে মানে পাইপের মাধ্যমের ভিতর দিয়ে যেতে যাবে, এটা কি, এটা ধরলাম হচ্ছে আমরা পাইপের মাধ্যমের যে বেগ, এটা তুমি তোমার ইচ্ছা মতো ধরতে পারো। আমি এটা ধরলাম হচ্ছে কি V1 ধরলাম, ঠিক আছে V1 ধরলাম। আর আরেকটা বেগ হচ্ছে কি এই বায়ু মাধ্যম, এটা ধরো হচ্ছে V2, দুইটা বেগ গেল। আচ্ছা তাহলে এই যে এটার জন্য মাধ্যমের মধ্যে দিয়ে কি বেগ পাইলা, এখানে কি আলাদা একটা সময়ও পাবা, তো সময়টা হচ্ছে কি T1, আর মাধ্যমের মধ্য দিয়ে বেগটা যে পাইলা এটা কি সময়টা কত T2,
2। বুঝতে পারছো? আচ্ছা, এখন কি বলছিল আমাদের? সময় ব্যবধান কত? 0.107। ব্যবধান মানে বিয়োগফল, সময়ের বিয়োগফল। সো তাহলে আমি কি লিখবো? আমি লিখবো হচ্ছে t2 মাইনাস কি t1। তো সময় ব্যবধান কত? সময় ব্যবধান হচ্ছে আমাদের 0.107। তাহলে এখানে t2 মাইনাস t1, t2 থেকে কেন t1 লিখছি বলছি, কারণ t2 টা হচ্ছে কি বায়ু, বায়ুর যেহেতু বেগ কম এই জন্য বায়ুর কি সময়টা বেশি লাগে, এই জন্য কি আমি বায়ুটা থেকে ওই মাধ্যমেরটা কি বিয়োগ করছি। বুঝছো? এখন এই যে এখানে একটা সূত্র ফেলতে হবে। সূত্রটা কি ফেলবো? আমরা জানি যে d ইকুয়াল টু কি vt। হ্যাঁ, d ইকুয়াল টু vt, এই যে মানে গতির সূত্র। এটা কিন্তু প্রতিধ্বনি না, এটা হচ্ছে গতির সূত্র। আমরা যেমন বলতাম না s ইকুয়াল টু vt, এরকম s এর জায়গায় জাস্ট d দিছি, তাহলে d ইকুয়াল টু vt। তাহলে এখান থেকে আমরা t পাই হচ্ছে d বাই কি, d বাই কি আমাদের v। এটা হচ্ছে কি t পাইলাম। বুঝছো? এটা কি t পাইলাম। সো এই সূত্র অনুসারে তাহলে t2 হবে কি d বাই কি v2, আর t1 হবে কি, t1 হবে d বাই v1। এখানে d2 কেন লিখলাম না? কারণ দূরত্ব তো একটাই, মানে d তো, তাই না? দূরত্বের তো কোনো চেঞ্জ নাই। এটার ক্ষেত্রে দূরত্ব 40, এটার ক্ষেত্রে দূরত্ব 40, এই জন্য d রাখছি। বুঝছো? সো তাহলে t2 এর বদলে আমি লিখবো কি d বাই v2, আর হচ্ছে t1 এর বদলে আমি লিখবো হচ্ছে d বাই v1 ইকুয়াল টু কত? 0.107। ক্লিয়ার? আচ্ছা, আমরা এগুলো পরে লিখবো এবার। আমাদের লাগবে কি? আমাদের লাগবে কি বলো? আমাদের লাগবে হচ্ছে এই v1 টা লাগবে না, এইটা লাগবে। সো এটাকে আমি জাস্ট এখানে সিম্পলিফাই করে পরে ক্যালকুলেশন করব। সো তাহলে এটাকে তুমি ক্যালকুলেশন কিভাবে করবা? তোমার লাগবে হচ্ছে কি v1 লাগবে, তাই না? আচ্ছা, তুমি এক কাজ করো, এইটাকে ওই পাশে নিয়ে দাও। আচ্ছা, সমস্যা নাই। মাইনাসের d বাই কি v1, খেয়াল করো সবাই একটু ক্যালকুলেশনটা। এই যে দেখো ক্যালকুলেশনটা একটু দেখো। আমাদের লাগবে কি? আমাদের লাগবে হচ্ছে কি v1। সো এটা এই পাশেই থাক, সমস্যা নেই, এটা এই পাশেই থাক। মাইনাসের d বাই v1 এই পাশেই থাকুক, এটা আমাদের লাগবে। আর এই যে জিনিসটা, এটাকে আমরা ওই পাশে বাড়াই দিলাম, তাহলে কি হবে? 0.107 মাইনাস কি হবে? এইটা d বাই কি আমাদের v2। বুঝছো কাহিনীটা? আচ্ছা, তারপরে কি আমাদের? তারপর হচ্ছে তাহলে এটা আমরা পরে করি, সমস্যা নাই। মাইনাস d বাই v1 এই পাশে আমরা আগে একটু করে আসি। 0.107 মাইনাস d এর মান কত? 40 বসালাম। আর v2 এর মানটা কি? বায়ুতে শব্দের বেগ। খেয়াল করো একটু, v2 এর মানটা কি? v2 এর মানটা হচ্ছে বায়ুতে শব্দের বেগ। এখন বায়ুতে তুমি শব্দের বেগ কত বসাবা? তুমি কি 330 বসাবা বায়ুতে শব্দের বেগ? না, কারণ বায়ুর তাপমাত্রা তো আর 0 ডিগ্রি সেলসিয়াস নাই। বায়ুর তাপমাত্রা হয়ে গেছে কত? 30 ডিগ্রি সেলসিয়াস। এই জন্য 330 তো বসানো যাবে না। বায়ুর তাপমাত্রা এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে শব্দের বেগ, ওইটা বসাইতে হবে। তাহলে একটু আগে আমরা নির্ণয় করেছিলাম যে এই সূত্র দিয়া যে v2 বাই v1 ইকুয়াল টু রুট ওভার t2 বাই t1। এই সূত্র দিয়ে আমরা বের করেছিলাম যে বায়ুতে শব্দের বেগটা মানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা কত? 347.66 বের করেছিলাম। সো এখান থেকে তাহলে কি 347.66 হচ্ছে, তুমি কি বসাই দাও। সো তাহলে তুমি কি পাবা? তাহলে তুমি পাবা হচ্ছে মাইনাসের d বাই v1 ইকুয়াল টু, এই পাশে পাবা তুমি হচ্ছে ক্যালকুলেশন, এই পাশে তুমি ক্যালকুলেশন করলে কি পাবা? 40 ভাগ 347.66 0.107 মাইনাস হচ্ছে অ্যান্সার মাইনাসের 8.05 গুণ 10 টু দি পাওয়ার -3। বুঝছো? এবার দেখো এই মাইনাস কি কাটা, এই মাইনাস আর এই মাইনাস কি কাটা। তাহলে তোমার লাগবে কি ভাইয়া? তোমার লাগবে কি? তোমার লাগবে হচ্ছে কি v1 লাগবে, তাই না? v1 লাগবে। সো তুমি কি করবা? দেখো আমি এই লাইনটা কোথায় লিখবো? এখানে লিখি। দেখো এবার ক্যালকুলেশনটা কিভাবে করবা? এই যে d বাই v1 আছে, তাই না? তোমাদের বোঝার সুবিধা আমি লিখি d বাই v1, আর এই পাশে কি থাকলো? 8.05 গুণ 10 টু দি পাওয়ার -3। বুঝছো? এটা তো থাকলো। এখন দেখো এটার নিচে কোনো কিছু নাই মানে কি? এটার নিচে কোনো কিছু নাই মানে কি 1 আছে। কোন 8.05 এর নিচে কোনো কিছু নাই মানে কি 1 আছে। সো আর গুণ করো,
তাহলে আর আর গুণ করবা এইভাবে, যে এইভাবে আর আর গুণ করো, ডি আর 1 গুণ করো, তাহলে কি হবে? ডি হবে। আর এটা গুণ করো, বুঝছো? তাহলে তুমি কি পাবা? এই পাশে আমি দেখতেছি, ক্যালকুলেশন আশা করি সবাই বুঝছো। দেখো তাহলে কি ডি আর 1 গুণ হয়ে কি হবে? ডি হবে। আর এই পাশে v1 আর এটা গুণ হয়ে কি হবে? v1 গুণ 8.05 গুণ 10 টু দি পাওয়ার -3। সো তাহলে তুমি বসাও, ডি এর মান কত? 40। ঠিক আছে, আর v1 তো লাগবে, v1 থাকুক এই পাশে। তাহলে এই জিনিসটা এই পাশে নিয়ে আসো, তাহলে কি হবে? 8.05 গুণ 10 টু দি পাওয়ার -3, বুঝছো? তাহলে কত আসবে আমাদের? তাহলে v1 আসবে হচ্ছে আমাদের কত আসবে? 49.65.89, 49.65.89 mS/1। বলো তাহলে এবার দেখো, এই যে বেগটা, এই বেগটা হচ্ছে কিসের কাছাকাছি? এই বেগটা হচ্ছে কি আমাদের এই যে লোহার যে বেগটা আছে 5130, এদের কাছাকাছি কি এই মানটা? এই জন্য এটা আমাদের তাহলে কিসের তৈরি হবে? পাইপটি আসলে তাহলে লোহার তৈরি, লোহার তৈরি, বুঝছো? এবার বলো তো ভাইরা, বুঝছো কিনা? অনেক কষ্ট দিলাম তোমাদেরকে, বলো ভাইয়া বুঝছো কিনা? ভাইয়া এবার একটু বলবা যে বুঝতে পারছো কিনা, তোমাদের একটু কষ্ট দিলাম। হ্যাঁ আচ্ছা, 11টার মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। সবাই একটু বলো যে এটা বুঝতে পারছো কিনা। এবার দেখো, এবার কষ্ট সব কিছু ঠিক আছে। যারা যারা বলছিলাম আগের বার যে বুঝতে পারো না, এবার বলো বুঝতে পারছো কিনা। এই যে ফারহান আহমেদ, তারপরে আরো কে কে জানিছিল, আচ্ছা আফরিন রহমান, বুঝছি ভাইয়া, জি ক্লিয়ার। দেখো তুমি ভাইবো না যে এতক্ষণ ধরে মাত্র একটা অঙ্ক বুঝলাম। ভাইয়া তুমি এই অঙ্কটা বুঝছো মানে তুমি আরো কমপক্ষে হচ্ছে 15 থেকে 20টা অঙ্ক তুমি বুঝে গেছো, বুঝছো? এই অঙ্কটা এতটা বেসিক ফুল একটা অঙ্ক, আমি ওইভাবে একটা অঙ্ক সিলেক্ট করছি আর কি। এই যে তিসমা বলছে বুঝছি, আলহামদুলিল্লাহ, নির্জনের তারা ক্লিয়ার, ওকে ফাইন। আকাশ ছোঁয়া স্বপ্ন বলছে কাল রাত 8টা থেকে নেন। আচ্ছা দেখি ইনশাল্লাহ, এইবার বুঝছি ফারহান আহমেদ, যাক আলহামদুলিল্লাহ, আমার কষ্ট সার্থক। এক্সামের ক্ষেত্রে চিত্রটা, এই যে আমি যেভাবে চিত্রটা আঁকছি না, ঠিক সেম ভাবে তোমার এত ডিজাইন করে চিত্র আঁকানোর দরকার নাই, জাস্ট তোমার বোঝার সুবিধার্থে তুমি যাতে বুঝতে পারো এইভাবে চিত্রটা আঁকে দিবা, জাস্ট শেষ। এইভাবেই লাগবা, প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই। ফিজিক্সে তুমি ভাবো যে তুমি আমি যেভাবে ঠিক অনুরূপ ভাবে তুমি লিখে দাও, কোনো সমস্যা নাই, তুমি ফুল মার্কস পাবা। ভাইরা বুঝছো কিনা বলো? হ্যাঁ এই যে ওকে ফাইন। তাহলে এখন কথা হচ্ছে, সবাই এখানে যারা যারা আছো, আমাদের পেইড ব্যাচে যারা যারা আছো, সবাই একটু হাত তুলো তো। হাত তুলো বলতে পি লেখো, সবাই একটু লেখো তো, পেইড ব্যাচ, আমি পেইড ব্যাচ, আমি পেইড ব্যাচ, আমি পেইড ব্যাচের, সবাই একটু লেখো তো। যারা যারা আসতে আমি একটু বুঝতে পারবো। যারা যারা আছো একটু লেখো তো সবাই, যারা যারা পেইড আমাদের পেইড ব্যাচের আছো একটু লেখো যে আমি পেইড ব্যাচের, ব্যাচ এর, আমি পেইড ব্যাচের, ঠিক আছে? আমি পেইড ব্যাচের, একটু লেখো তো সবাই। হ্যাঁ পি লিখলেও হবে না, পেইড ব্যাচেরই লেখো। হ্যাঁ আর যারা যারা পেইড ব্যাচের না তারাও একটু লেখো, হ্যাঁ তারাও একটু লেখো। এই পাপিয়া রহমান, তুমি মেবি পেইড ব্যাচের না, ভাইয়া তুমি আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও, অনেকেই ভর্তি হয়েছে, তুমি যে একটু দেখো কমেন্টে, কমেন্ট দেখলে বুঝবা। পাপিয়া রহমান, তারা আরো যারা যারা আছো, হ্যাঁ আকাশ ছোঁয়া স্বপ্ন বলছে আমি পেইড ব্যাচের, এই যে তিসমা আমি পেইড ব্যাচের, ফারহান আহমেদ নন পেইড। এই ফারহান আহমেদ তুমি আমাকে নক করবা, তুমি কেন ভর্তি হও নাই তুমি আমাকে বলবা, ঠিক আছে? তোমার কি টাকা পয়সা দরকার? বলো তোমার কি টাকা পয়সা দরকার, তাহলে তোমাকে টাকা পয়সা দিব আরো, তুমি আমাকে নক করবা, ফারহান আহমেদ। তারপর এই যে আর কে জানি ছিল, একটু আগে দেখলাম পাপিয়া রহমান, তুমিও নক করবা। এই যে সাকিয়া আমি পেইড ব্যাচের বলছো, সেমি তুমিও পেইড ব্যাচের, গুড। এই বাকিরা অনেক দেখছি আমাদের পেইড ব্যাচের, কমেন্ট করো তাড়াতাড়ি, সবাইকে দেখাই দাও। এই যে বর্ষা আমাদের পেইড ব্যাচের, হ্যাঁ। নন পেইড যারা আছো তোমরা একটু বলো, তোমাদের একটু লজ্জা পাওয়ার কিছু নাই। নন পেইড যারা আছো তোমাদের একটু মানে মোটিভেটেড করবো, ঠিক আছে?
সারা দাও, একটু সারা দাও। এই যে নির্জন রাতের তারা পেইড ব্যাচের, দেখো এখানে কতজন স্টুডেন্ট, এখনো 33 জন স্টুডেন্ট আছে, বাট কমেন্ট দেখো জাস্ট কয়েকজন কমেন্ট করছে, 12 থেকে 15 জন কমেন্ট করছে। বাকিরা কমেন্ট করো, কমেন্ট করো। আচ্ছা দেখো এখানে আমি বলি তোমাদের, এটা তো আমাদের পেইড ব্যাচের ক্লাস। ইনশাল্লাহ বাকি যে আরো টাইপ, এখানে আরো অনেক টাইপ আছে, আরো তোমাদের এটা কমপ্লিট করতে আরো একটা ক্লাস আর কি ইনশাল্লাহ লাগবে, একটা না দুইটাও লাগতে পারে আর কি। তো আমাদের পেইড ব্যাচে ইনশাল্লাহ করাই দিব বাকি টাইপ গুলা। দেখো এখানে আরো অনেক কিছু আছে, টাইপ 2 এর কি আছে, এই যে এগুলো আছে, ঠিক আছে, এগুলো আছে, এগুলা করাইতে হবে, এগুলা করাইতে হবে। এই যে কম্পন দৈর্ঘ্য, এগুলা করাইতে হবে, দোলন কাল, ঠিক আছে। এই যে মেইন অঙ্ক এখনো করানো হয় না, ঠিক আছে। তবে এমসিকিউ আছে, এমসিকিউ করাইতে হবে। সো আমাদের পেইড ব্যাচে যারা আছো তারা হচ্ছে ক্লাস শেষে হচ্ছে গ্রুপে হচ্ছে নক দিবা, পেইড গ্রুপে নক দিবা যে ভাই স্লাইডটা দিয়ে দেন, ঠিক আছে। তোমাদের স্লাইডটা দিয়ে দিব, যতটুকু করাইছি তুমি চাইলে ততটুকু করতে পারো, অথবা তুমি কি অ্যাডভান্স করে রাখতে পারো, বাকি যা আছে সব করাই দিব ইনশাআল্লাহ। রায়ান আহমেদ, রায়ান রহমান, তুমি কি ভাই পেইড ব্যাচের না? যদি না হও হয়ে যাও ভাইয়া, কোনো সমস্যা থাকলে বলবা ইনশাআল্লাহ। ওকে ফাইন, বুঝছো। তাহলে যারা পেইড ব্যাচের আছো তাদের উদ্দেশ্যে কথা হচ্ছে, ক্লাস শেষে তোমরা হচ্ছে নক দিও ইনশাআল্লাহ। স্লাইড পড়াই হচ্ছে তোমরা সবকিছু পেয়ে যাবে ইনশাআল্লাহ, বাকি স্লাইড গুলো করাই দিব, তুমি চাইলে আগে আগে করে রাখতে পারো, আর এমসিকিউ গুলো চাইলে প্র্যাকটিস করতে পারো আস্তে আস্তে। নাবিনা আফরিন, ভাইয়া এখন 11টা তো বেজে গেছে, আর ক্লাস শেষ করে দিব ইনশাআল্লাহ। সো শেষ করার আগে কথা হচ্ছে ভাইয়া, আমার যে ভদ্র স্টুডেন্ট গুলা, মানে যারা পেইড বেচে তারা তো দায়বদ্ধতার জায়গা থেকে হচ্ছে ক্লাসটা করতেছে, বাট যারা নন পেইড তোমরা কি বলবো, তোমরা আরো মানে ভালো স্টুডেন্ট, যে তোমরা কতটা আগ্রহী হইলে 2 ঘন্টা ক্লাসের এখন পর্যন্ত হচ্ছে আসো। তো অবশ্যই হয়তোবা ভালো লাগতেছে, একটু হলেও তো ভালো লাগতেছে, তাই না? একটু হলেও তো ভালো লাগতেছে। সো যদি ভাই বুঝে থাকো আর কি, তাহলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যাও আর কি। আমাদের দেখা গেছে তোমার স্টুডেন্ট যদি আরো বেশি হয়, তাহলে ইনশাল্লাহ আমরা পড়াই আরো মজা পাবো আর কি, আর আমরা হয়তো তোমাদেরকে আরো একটু ভালোভাবে সাপোর্ট করতে পারবো, মানে টেকনিক্যালি আর কি, বুঝতে পারছো? এই আর কি, ঠিক আছে ভাইরা। সো যারা পেইড ব্যাচে ভর্তি হওয়া নাই, আমাকে এই নাম্বার জাস্ট হচ্ছে নক দিবা, বিস্তারিত জেনে যাবা। আর কোনো ধরনের কোনো সমস্যা থাকলে, টাকা পয়সা রিলেটেড যে কোনো সমস্যা আমার কাছে হচ্ছে শেয়ার করতে পারো, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে আজকের মতো এই পর্যন্ত হচ্ছে শেষ করে দিই, ঠিক আছে। তোমাদের আগামীকালকে ক্লাস হচ্ছে, আগামীকাল কি ক্লাস? রসায়ন। আচ্ছা তোমরা হচ্ছে মেইনলি আমাদের ক্লাসগুলো 8টা অথবা 9টা হয়। সো 8টায়ও একটু পেজে চোখ রাখবো, 9টাও একটু পেজে চোখ রাখবো ইনশাআল্লাহ, ঠিক আছে। আর হচ্ছে জানাই দেওয়া হবে কবে ক্লাস, মানে কটার সময় ক্লাস। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আচ্ছা না ক্লাস, আচ্ছা যারা মানে টায়ার্ড না আর কি, সো ক্লাস শেষে ওই যে আমার আগের নিয়ম আলহামদুলিল্লাহ কমেন্ট করে হচ্ছে চলে যাও, ঠিক আছে। ক্লাস শেষ আলহামদুলিল্লাহ, ঠিক আছে। যারা আমার স্টুডেন্ট আছো আর কি, আমার প্রকৃত স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ কমেন্ট করে হচ্ছে ক্লাসটা শেষ করে দাও, আলহামদুলিল্লাহ।